আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? মিডিয়ামে আজকে প্রথম ক্লাস। সো আজকের টপিক হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ, স্পেকট্রাম। তো সবাই আগে বলো যে তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও দেখতে পাচ্ছ কিনা। কমেন্টে একটু জানাও যে তোমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ক্লিয়ার স্যার, ওকে ফাইন। যারা যারা দেখতেছো কাইন্ডলি তোমরা সবাই এটাকে একটু শেয়ার করে দাও সব জায়গায়। ওকে, আমি লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, তো আমি ক্লাস শুরু করতেছি। সবাই খেয়াল করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তো এই যে স্পেকট্রাম যে টপিকটা স্যার, এটা কতটা ইম্পর্টেন্ট আগে বুঝে নাও। দেখো, এমন কোনো পরীক্ষা নাই, তুমি একাডেমিক কলেজের পরীক্ষা বলো, তুমি এইচএসসির এক্সাম বলো, অথবা যে কোনো অ্যাডমিশন পরীক্ষার কথা বলো, সব জায়গায় এটা অসম্ভব যে স্পেকট্রাম থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা অসম্ভব। সো সব জায়গায় যেহেতু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতেছে, সো এটা খুব ইম্পর্টেন্ট যে তোমাকে বর্ণালীটার বেসিকটা শিখতে হবে। আমি কয়েকটা পার্ট এটা নিব আজকে। আমি দেখতে চাই যে এটার আসলে বেসিকটা তোমরা কতটুকু জানো। আজকে আমি বড় কোনো ম্যাথে যাব না। বর্ণালী শুনলেই সবাই সাধারণত ভাবে যে হাইড্রোজেন বর্ণালী, ঠিক আছে? আসলে হাইড্রোজেন বর্ণালী একমাত্র বর্ণালী না। হ্যাঁ, তো আমাদের এখানে আরও কিছু বেসিক কথা আছে যেগুলো এমসিকিউতে আসে। অনেক তথ্য যে তোমরা আসলে, আমি যখন প্রশ্ন করি বর্ণালী কি, এলোমেলো করে ফেলে। তা আসলে আগে দেখে নেই যে বর্ণালীর এখানে কি কি পড়ার বিষয় আছে, আগে একটু দেখে নাও। বর্ণালীর মধ্যে দেখো, আমি যেই টপিকগুলো তোমাকে ফোকাস করব আগে, সেটা হলো প্রথমত প্রথম পত্রে কি আছে বর্ণালী। প্রথম পত্রে তুমি বর্ণালীর বৈশিষ্ট্যমূলক কিছু কোশ্চেন পাবা। ডেফিনেটলি
বৈশিষ্ট্যমূলক প্রশ্নগুলা কি, তার তরঙ্গ দৈর্ঘ্য, তার ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, এনার্জি, অ্যাম্পলিটিউড মানে বিস্তার, এদের এই তরঙ্গ দৈর্ঘ্য কার কত, কার সর্বোচ্চ, কার সর্বনিম্ন, ইভেন ফ্রিকোয়েন্সি কার বেশি, তরঙ্গ সংখ্যা কার বেশি, এবং এই যে এটার অ্যাপ্লিকেশনগুলো কি এবং এটা দিয়ে আমরা কি করব, এটার হিউজ অ্যাপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন পরীক্ষা আসে। ঠিক আছে, অনেক প্রশ্ন পরীক্ষা আসে। সো এগুলা আচ্ছা সবাই একটু খেয়াল করতে থাকো এবং শেয়ার করে দাও। হ্যাঁ, তো এইখানে বৈশিষ্ট্যমূলক প্রশ্নগুলো অনেক পরীক্ষা আসে, সেগুলো আমরা দেখব। প্রথম পত্রে আমাদের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে আর কি আছে দেখো, পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালীর মধ্যে ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। ফ্লেম টেস্টটা থেকে অনেকগুলো এমসিকিউ, অনুধাবন, ছোট ছোট প্রশ্ন আসে। আর সবচেয়ে বড় যেটা তোমাদের এইচএসসিতে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালীর সৃজনশীল তো রেগুলারই বোর্ডে আসতেছে, ওটা আমরা জানি। আর আণবিক বর্ণালী থেকেও বেশ কিছু প্রশ্ন হয়, যেমন মাইক্রো ওভেন কীভাবে রান্না করে, তার বেসিক প্রিন্সিপালটা কি, কোন মেকানিজমের কারণে তুমি মাইক্রো ওভেনে রান্না করতে পারতেছো, কোন শর্ত থাকতে হবে, এনএমআর বা এমআরআই যেটা, এটার কৌশলগুলা কি, কোন মৌল এনএমআর সক্রিয়, কে এনএমআর বর্ণালী দিতে পারে পারে না, প্রতিপ্রবাহ অনুপ্রবাহ তো একটা হিউজ ইম্পর্টেন্স রাখে, কারণ এখান থেকে তোমার প্রতি বছরই প্রশ্ন আসতেছে জাল টাকা শনাক্তকরণ, জাল পাসপোর্ট শনাক্তকরণ, এটার একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। সো প্রথম পত্র মেইনলি এগুলোই আমরা পাই, প্রথম পত্র থেকে বর্ণালীর পার্ট এগুলোই মেন। আর যদি বলো সেকেন্ড পার্টের মধ্যে দেখবা পরিবেশ রসায়ন প্রথম অধ্যায়ে, ওখানে গ্রিন হাউস গ্যাস হওয়ার শর্ত কি, পৃথিবীর তাপমাত্রাকে এই যে আমরা অ্যাভারেজ টেম্পারেচার 16 ডিগ্রি সেলসিয়াস যে করে রাখতেছি, সেটা কিভাবে সম্ভব গ্রিন হাউস গ্যাসের দ্বারা, এবং এটার ক্ষেত্রে বর্ণালীর একটা অ্যাপ্লিকেশন আছে, কোন গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস, এটার মধ্যে একটা বর্ণালীর হিউজ অ্যাপ্লিকেশন আছে, ইনফ্রারেড বা আইআরএ। এছাড়া বিয়ার ল্যাম্বার্ট ল, এটা হলো তৃতীয় অধ্যায় সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায়ের মধ্যে, এটার ম্যাথ আছে যেটা অলরেডি শর্ট সিলেবাসে ছিল না, যেহেতু 26 এবং 27 ব্যাচ যারা আসো, এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে আসতে পারে, কারণ এটা 26-এ ইনক্লুডেড। এছাড়া অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রি, ইউভি ভিজিবল, এছাড়া সিগমা টু পাই, পাই স্টার, সেকেন্ড পার্টে একটা হিউজ পরিমাণ আমরা পাবো। এছাড়া জৈব যৌগেও আমরা পাবো, জৈব যৌগে এটার সাথে আমি অ্যাড করতেছি, জৈব যৌগে আমরা কি পাবো, জৈব যৌগে আমরা পাবো হচ্ছে, জৈবতে পাবো আইআর ইনফ্রারেড কার্যকরী মূলকের, যেটাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। কি বলি আমরা, ফাংশনাল গ্রুপের শনাক্তকরণ। আমার পুরা বর্ণালী এর মধ্যে সীমাবদ্ধ স্যার, এইচএসসি এর মধ্যে সীমাবদ্ধ। সো তোমরা খেয়াল করো, যারা নাকি স্পেশালি অ্যাডমিশনের জন্য টার্গেট করতেছে, তাদের তো এগুলো সব এমনিতেই পারার কথা। আর যারা 27 ব্যাচ, তারা সেকেন্ড পার্ট হয়তো যাও নাই, তারা ফার্স্ট পার্টের এই বেসিক পড়াগুলোর দিকে তোমাকে মনোযোগ দিতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং যারা অলরেডি সেকেন্ড ইয়ার 26-এর পরীক্ষার্থী, তাদের তো আসলে কারো কারো হয়তো সেকেন্ড পার্ট হয়েছে বা হয় নাই, এনি অফ দ্যাম, তো তাদের সবাইকেই বেসিকটা পড়তে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করলাম। প্রথমে আজকে আমার পার্ট 1 যেটা বর্ণালী শুরু করব। তো আমাকে একজন কমেন্টে লেখো বর্ণালী কি, একজন জানাও, দেখি কে কি লিখছো, দেখি আমাকে একটু বলো বর্ণালী কি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে একজন কমেন্টে লেখো যে বর্ণালী কি, একজন একটু আচ্ছা লিখতে তো অনেক সময় লেগে যাবে, আমি বলি তোমাদেরকে বর্ণালী কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই প্রশ্নটা করি, দেখো আমাদের এখানে আমি এখানে যে প্রশ্নগুলো আনছি স্যার খেয়াল করবে, সবগুলা কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া, বোর্ড বা অ্যাডমিশন কোথাও না কোথাও আসছেই, মাস্ট বি, শুধু সেগুলো এই প্রশ্ন এখানে আনছি, জাস্ট পাশ দিয়ে লিখে দিই নাই। আচ্ছা, বর্ণালী কি যদি আসে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ কি যদি আসে, তাহলে আমরা কি লিখব? সাধারণত আমরা যেটা বলি স্যার খেয়াল করেন, যে ধর এটা একটা অ্যাটম, আমরা জেনারেলি যে সংজ্ঞাটা দিই, ধর এটা একটা অ্যাটম, অ্যাটমে এটা একটা ইলেকট্রন, দিস ইজ নিউক্লিয়াস। তুমি যদি এখানে এনার্জি দাও, ধরো তুমি এখানে যে কোনো একটা এনার্জি দিলা, সে উত্তেজিত হয়ে উপরের স্তরে চলে গেল, উপরের স্তরে চলে গেল। আচ্ছা, ইলেকট্রন উপরে চলে গেল, তারপরে যখন নাকি সোর্স অফ হয়ে যাবে, সে আবার তার আগের জায়গায় ফিরে আসবে।
ফিরে আসলে সে বিকিরণটা ছেড়ে দিবে। এটাকে আমরা বর্ণালীর সংজ্ঞা দিয়ে থাকি। আমি যে সংজ্ঞাটা দিলাম তোমরা কি তার সাথে একমত কিনা একটু জানো, লিখতে অনেক টাইম লাগে, একমত কিনা একটু জানো। ইলেকট্রন অসীম থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় ইলেকট্রন যে শক্তি ত্যাগ করে তাই বর্ণালী। জুবাইর হাসান লিখছো। উত্তেজিত হয়ে ফিরে আসাই বর্ণালী। আচ্ছা, বিভিন্ন রঙের আলোর সমাহার। আচ্ছা, একমত না অনন্ত দেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো? তাহলে এই ক্ষেত্রে বর্ণালী কি হবে বলো? বর্ণালীর এই ক্ষেত্রে এই যে সংজ্ঞাটা আমরা দেই স্যার, বেসিক্যালি এই সংজ্ঞাটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রামের জন্য, পারমাণবিক বর্ণালীর জন্য। শুধু বর্ণালী বলতে শুধু একমাত্র পরমাণুই বর্ণালী যে দেয় এরকম না, অণুর ক্ষেত্র বর্ণালী হতে পারে, ঠিক আছে। তারপরে একটা ফিজিক্যাল একটা কন্ডিশন, যেমন রংধনু, ওখানেও পার্টিকেল আছে। তুমি মোমবাতির আগুন জ্বালাইছো, ওখানেও একটা কালার তৈরি হচ্ছে। তুমি ওয়েল্ডিং করতেছো লোহাতে, ওখানেও কিন্তু একটা কালার হচ্ছে। হ্যাঁ, এইভাবে বর্ণালীর উদাহরণ পরতে পরতে সব জায়গায়। তাহলে বর্ণালীর সংজ্ঞাটা যে আমরা শুধু মানে পারমাণবিক বর্ণের ক্ষেত্রে বলে দিই, ব্যাপারটা আসলে এরকম না, দিলে যে ভুল হবে তাও না। তাহলে বর্ণালী কি? দেখো এখানে আবার তড়িৎ চুম্বকীয় বিকিরণের কথা আসছে। বেসিক্যালি যেটা আমরা বলি স্যার, বেসিক্যালি যেটা আমরা বলি মেনলি এটা হচ্ছে এরকম যে আলোর সমাহার। ধরো এখানে তুমি সাদা আলো দিলা, সাদা আলো দিলে প্রিজমের ভিতর দিয়ে গেলে বিভক্ত হয়ে যাচ্ছে, অনেকগুলি আলোর রং আমরা দেখতে পাই। বাট মনে রাখবে এটা কিন্তু শুধু ভিজিবলের ক্ষেত্রে আমরা বলি, শুধু ভিজিবল মানেই যে বর্ণালী তা না। বর্ণালীর একটা ছোট্ট অংশ হচ্ছে ভিজিবল, মেইন একটা বড় পার্ট আমরা কিন্তু দেখি না। তাহলে এইখানে মূলত বোঝানো কি? এখানে মূলত বোঝানো হচ্ছে এটা যে এখানে একটা সমাহার বিভিন্ন ধরনের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, λ1, λ2, λ3, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা এখানে পাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের যে আলো, এটাকে বলা হচ্ছে বর্ণালী। বিভিন্ন ধরনের যে আলো, এটাকে বলা হচ্ছে কি? বর্ণালী। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন তোমরা খেয়াল করো, এইখানে বর্ণালীর জন্য বর্ণালী সৃষ্টি হয় কিভাবে, এখানে একটা প্রশ্ন দেখো, তড়িৎ চুম্বকীয় বিকিরণ কি? তাহলে এই যে বর্ণালী সংক্রান্ত কোশ্চেনটা দেখো তোমাদের বইয়ে কি লিখছে, তোমরা দেখো বইয়ে কি লিখছে। এখানে বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে সব ধরনের দৃশ্য যেটা ভিজিবল, অদৃশ্য যেটা দেখা যায় না, দৃশ্য অদৃশ্য আলোর উৎপত্তি বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয়। এই জন্য সব ধরনের আলোককে একত্রে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি বলা হয়। তাহলে এখানে তড়িৎ চুম্বকীয় বিকিরণটার ক্ষেত্রে দুটা কথা তুমি পাবা, এক হলো বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মনে রাখবা। আলোর সংজ্ঞা দিতে গেলে তোমাকে এই জিনিসটা দিতে হবে, দৃশ্য অদৃশ্য। আচ্ছা, তাহলে বেসিক্যালি আলোকে তুমি কি বলবা? আলোকে তুমি কি বলবা? সো আলো হচ্ছে ইজ এ কাইন্ড অফ এনার্জি। কি স্যার? এক ধরনের এনার্জি। এটা প্রথম পরিচয় হলো সে একটা শক্তি স্যার। তোমরা অবশ্যই 9-10-এ অনেক ধরনের শক্তির কথা শুনেছো বা পড়েছো। এই শক্তি অনেক রূপ থাকবে, নিশ্চয়ই তোমরা জানো এই শক্তির অনেক রূপ আছে। যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, তোমার নিউক্লিয়ার শক্তি, পারমাণবিক নিউক্লিয়ার শক্তি, শব্দ। হ্যাঁ, তার মধ্যে আলো ওয়ান অফ দ্যাম। আলো হচ্ছে ওয়ান অফ দ্যাম। যেমন কথার কথা শব্দ, শব্দ উৎপন্ন হয় কিভাবে? শব্দ উৎপন্ন হয় মাধ্যমের কম্পনে। যেমন বাতাস যখন কাঁপবে, এভাবে কাঁপবে, তখন কাঁপাকাঁপি সংকোচন প্রসারণের শব্দ নামক শক্তিটা সৃষ্টি হয়। ঠিক আলো সৃষ্টি হয় কিভাবে? এটাও একটা শক্তি, তবে এখানে কেমিস্ট্রিটা জড়িত। আলোর শক্তির সাথে কেমিস্ট্রিটা কি স্যার? জড়িত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই আলো বা শক্তি বা এনার্জি, এটা আমরা কোত্থেকে পাবো? সো ওই যে এখানে বিদ্যুৎ এবং চুম্বক। এখন প্রশ্ন আসে স্যার যে বিদ্যুৎ এবং চুম্বক কোত্থেকে আসলো, তড়িৎ ক্ষেত্রটা কিভাবে হবে? সেই ক্ষেত্রে দেখো, আমরা এখানে জানি যে ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জড। তুমি যদি একটা চার্জ পার্টিকেলকে, ধরো এটা একটা চার্জ পার্টিকেল, লাইক ধরো এটা একটা ইলেকট্রন, ঠিক আছে? এটা একটা ইলেকট্রন ধরো,
মাইনাস চার্জ, তার এখানে বিভিন্ন বলরেখা তার থেকে বের হবে, তাই না? তার থেকে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে। তাহলে তড়িৎ বলরেখা যদি বের হয়, এটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো এই ইলেকট্রনটা, ঠিক আছে? তাহলে সে যদি স্থির থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র ভিতরে কোনো চেঞ্জ আমি পাবো না, এখানে কোনো বর্ণালীর সৃষ্টি হবে না। বাট তুমি যদি তাকে আন্দোলিত করো, দ্যাট মিনস তুমি যদি তাকে কাঁপাও, তার থেকে যে কন্টিনিউয়াসলি বলরেখা যে বের হচ্ছে তখনই একটা আন্দোলন তৈরি করে। খেয়াল করার কথাটা, তখনই কি তৈরি করে? একটা আন্দোলন তৈরি করে, এবং এই আন্দোলনটাই একটা ওয়েভ প্রডিউস করবে। আমি জানি না তোমরা এভাবে শিখছো কিনা, আমি জানি না তোমরা বর্ণালী এই ধরনের ডেপথে যাও কিনা, হয়তোবা কেউ তোমরা এমন আছো যে এর চেয়ে বেশি জানো, অথবা কেউ হয়তো এই সম্পর্কে তুমি জানোই না, অথচ বইয়ের এই পড়াগুলো অর্থ তুমি জানোই না। এটা কিন্তু বইয়ের কথাগুলো আমি এখানে আনছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো ধরে নিলাম এখানে সেই ইলেকট্রনটা হচ্ছে এটা, তুমি বাস চিন্তা করো এটা তার সাম্য অবস্থা, তুমি তাকে এখনো কাঁপাও নাই, তাকে এখানে রাখছো, তার থেকে অলরেডি বলরেখা বের হচ্ছে। দেখো খেয়াল করো, বলরেখা বের হচ্ছে, তো তুমি করলা কি, এটাকে হঠাৎ টান দিয়ে নিচে নামাইছো। হঠাৎ টান দিয়ে যদি তাকে নিচে নামাও, এই ইলেকট্রনটা থেকে বলরেখা বের হচ্ছিল, হঠাৎ টান দিয়ে তুমি তাকে নিচে নামাইছো। আচ্ছা বলো তো, বলরেখা কি থেমে গেছে? তুমি কল ছেড়ে রাখছো, পানি পড়তেছে, তুমি কল ছেড়ে রাখছো, পাইপ দিয়ে পানি পড়তেছে, তুমি পাইপ নিয়ে দিছো দৌড়। তুমি যদি পাইপ নিয়ে দৌড় দাও, পানি পড়া তো আর বন্ধ হয় না, এই পানি তো পড়তেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনটা যদি ঠাস করে নিচে নামাও, তা থেকে বলরেখা বের হচ্ছিল, এই পর্যন্ত বলরেখা আসছে, পরে তুমি তাকে টান দিয়ে নিচে নামাইছো। তাহলে স্যার এখানে আসার পর তা থেকে বলরেখা যখন বের হবে, নিশ্চয়ই এতটুকু পার হয়ে যাওয়ার পরে তুমি এখান থেকে বলরেখা বের হতে দেখবা। দেন তুমি যখন তাকে আবার উপরে উঠাবা টান দিয়ে, অলরেডি এই টাইমটুকু পার হয়ে গেছে বলরেখা। যখন তাকে উপরে উঠাবা, তখন এখান থেকে যখন বলরেখা বের হবে, অলরেডি তুমি এই পর্যন্ত দেখছো, তখন তুমি এখান থেকে দেখবা। তাহলে একটা ক্লিং তৈরি হয় এখানে। এই যে ইলেকট্রনটা নিচে গেল, উপরে উঠলো, আবার আসতেছে, বলরেখা বের হচ্ছে, তোমার চোখে এটা কেমন হবে? যেরকম না, দেখো যে এরকম একটা ওয়েভের মতো মনে হবে না? তাহলে এই জিনিসটাকেই ধরো আমি যে এইভাবে যদি বুঝাই, ধরো এইটাই কিন্তু একটা ওয়েভের মতো দেখতে। অর্থাৎ এইখানে যখন এই ইলেকট্রনটাকে তুমি এভাবে উলম্বভাবে কাঁপাবে, কম্পন সৃষ্টি করবা, তখন এই যে বলরেখাগুলি বের হচ্ছে সেটাই তোমার কাছে একটা ওয়েভ প্রপার্টি হিসেবে আসবে। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার বুঝলাম বলরেখা বের হচ্ছে, এটা কিঙ্ক তৈরি করতেছে, এভাবে ওয়েভের মতো দেখাচ্ছে, তো ইলেকট্রনটা আমি উপরে নিচে উঠাবো কিভাবে? দিস ইজ এ কোশ্চেন। এটা আবার উঠানামা করে কিভাবে? আচ্ছা, তোমরা নিশ্চয় ব্যাটারি চিনো, ব্যাটারি চিনে না এমন কেউ আছে? বা তোমরা গেম টেম খেলো, অনেক ব্যাটারি সম্পর্কে জানো, দুইটা কি ব্যাটারি বোঝা যায়? দেখো তো, আমি এখানে দুইটা ব্যাটারি আনছি, এটা কি বোঝা যায় স্যার? এই যে এখানে যে আমি দুইটা ব্যাটারি আনছি, তোমরা কি বুঝতে পারতেছো? দেখো তো, একটু বলো তো কমেন্টে, ব্যাটারি বোঝা যায় কিনা? এটাকে ব্যাটারি বোঝা যাচ্ছে? দেখে কি মনে হচ্ছে বলো আমাকে একটু। জি আচ্ছা, জি স্যার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে ব্যাটারি একটা উপরের দিকে, তুমি একটা খেলনার মধ্যে একটা ব্যাটারি রাখছো ধরো, তাহলে একটা যে কোনো একটা ডিভাইসে তুমি ব্যাটারি রাখছো, ব্যাটারি এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ধরো আমি প্রান্তগুলো দিয়ে দিই, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর এটা এভাবে দাও, এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। যখন এই ব্যাটারিটা এভাবে তুমি দিবা, তখন দেখো এই পাশে জিঙ্ক থাকে, তাই না ব্যাটারির, এখানে ইলেকট্রনের গোডাউন, এখানে কার্বন দণ্ডটা থাকে, এখানে প্লাস, আবার এখানে জিঙ্ক থাকে, এখানে ইলেকট্রন থাকবে, এখানে কার্বন দণ্ড। বাট ব্যাটারি মেকানিজম এখন যাচ্ছি না, মেইনলি তুমি বুঝো এখানে ইলেকট্রন, যখন তুমি পটেনশিয়াল ক্রিয়েট করবা, তখন এই যে ইলেকট্রনের ফ্লো, এই যে এখানে উঠবে প্লাসের দিকে, আবার এই ইলেকট্রনটা এই প্লাসের কারণে এখানে আসবে। তাহলে এমন না বিষয়টা কি এমন না যে ইলেকট্রনটা এইভাবে উঠানামা করতে থাকবে? অর্থাৎ এটার অর্থ এটা বোঝাচ্ছে
যে মাইনাস এখান থেকে ইলেকট্রন উপরে উঠতেছে, মানে এই যে উপরে উঠতেছে, আবার ইলেকট্রন নিচে নামতেছে, এই যে নামতেছে, তার মানে একটা ইলেকট্রন তুমি ফ্ল্যাকচুয়েট করতে পারতেছো, কাঁপাইতে পারতেছো ব্যাটারির মাধ্যমে, রাইট? তাহলে এই ক্ষেত্রে এই যে বিষয়টা স্যার, এই বিষয়টাই আমি বলতেছিলাম যে একটা ইলেকট্রনকে তুমি এভাবে ওঠানামা করাচ্ছ, একটা ফ্রিকোয়েন্সি তৈরি করছো, ফর একটা ওয়েভ তৈরি হচ্ছে। পাশাপাশি এই ইলেকট্রন কম্পনের ফলে, উলম্বভাবে কম্পনের ফলে, ধরো তুমি এই অ্যাক্সিসে ইলেকট্রনটাকে কাঁপাচ্ছ, পাশাপাশি কি হবে, পাশাপাশি যেটা হবে এইখানে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এটা হলো ইলেকট্রিক ফিল্ড, যেখানে ইলেকট্রন উলম্বভাবে ওঠানামা করতেছে, লাইক ধরে এরকম, এই যে এটা এভাবে উলম্বভাবে ওঠানামা করতেছে, আর এখানে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে ম্যাগনেটিক ফিল্ডও মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র অটোমেটিক্যালি তৈরি হবে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র যেখানেই হয় তার 90 ডিগ্রি কোণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় স্যার। এটা কি তোমরা জানো কিনা আমি জানি না, যদি না জানো তাহলে আমি একটুখানি বলি, অল্প একটু করে বলি জিনিসটা আসলে কি, তাহলে তোমাদের অনেক সময় বুঝতে সুবিধা হইতে পারে। এটা বোঝা খুব জরুরি কিছু না, বাট তুমি বুঝে নিতে পারো ইজিলি। ধরো এটা একটা কপারের তার, ধরো এটা একটা কপারের তার, ঠিক আছে? এই কপারের তারে অসংখ্য কপার অ্যাটম এখানে, এবং এখানে তোমার ধরো ইলেকট্রনগুলা, এখানে ধরো ইলেকট্রনগুলা প্রত্যেকটার সাথে একটা করে ইলেকট্রন আছে। ধরো তুমি যখন এটাকে ফ্লো করবা, ইলেকট্রনের একটা ফ্লো তৈরি করবা, এখানে একটা পজিটিভ চার্জ দিলেই তো তোমার ফ্লো শুরু হয়ে গেল, এই ইলেকট্রন এখানে যাবে, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এমন হইতে থাকবে, রাইট? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই যে ইলেকট্রন একটা ফ্লো শুরু হয়ে গেল, খেয়াল করো এখানে ইলেকট্রনের একটা ফ্লো শুরু হয়ে গেল, ইলেকট্রনের একটা ফ্লো এদিকে শুরু হয়ে গেল, ইলেকট্রন যাচ্ছে এদিকে, ঠিক আছে তো? আচ্ছা, ইলেকট্রনের ফ্লো এখানে যাচ্ছে, তাহলে এই ইলেকট্রনের ফ্লো যখন এদিকে হচ্ছে, তার মানে ইলেকট্রন চলমান, তার মানে ইলেকট্রনগুলো চলমান, তার মানে যখন চলমান হবে তখন এটা এভাবেও থাকবে। ইভেন ইলেকট্রন আমি এখানেও দেখব, এখানেও দেখব, এখানেও দেখব, এখানেও দেখব। কেন এটা আপেক্ষিকতা বলা হয়? বিকজ যখন একটা জিনিস গতিশীল থাকে, একজন, তুমি ধরো এখানে দাঁড়ানো, একটা হোন্ডা বা একটা বাইক প্রচণ্ড বেগে যাচ্ছে, মনে হবে না যে তুমি স্থির, যেহেতু তোমার সাপেক্ষে এই চলমান জিনিসটাকে মনে হবে কি অনেকগুলা জায়গায় গাড়িটা, অথচ গাড়ি কিন্তু একটাই, কিন্তু গাড়ি যখন চলমান হয় মনে হবে প্রত্যেক জায়গায় কি গাড়িটা আছে, অনেক বেশি মনে হবে। এটাকে রিলেটিভিটি বলা হয়, আপেক্ষিকতা বলা হয়। আচ্ছা, লাইটটা সমস্যা করছে, বাড়া নামা করছে। আচ্ছা, ফেসবুক লাইভে গেলে স্যার একটু ফোকাস এদিক সেদিক হয় আর কি, তখন প্রবলেম হয়, একটু লাইট মানে এদিক সেদিক করবে আর কি, ফেসবুক লাইভ যেহেতু। এটা ধরো এখানে একটা স্থির বস্তু আছে, স্থির বস্তু, এখানে একটা প্রোটন আছে ধরো, তো তার সাপেক্ষে এই যে ইলেকট্রনগুলো চলমান, এটা লাফ দিয়ে যখন এখানে যেতে নিবে তখন এখানেও ইলেকট্রন মনে হবে যে আছে, এখানেও ইলেকট্রন মনে হবে যে আছে, আবার এখানে তো পাশে থেকে ইলেকট্রন আসতেছেই, তাহলে প্রোটন কিন্তু এখানে বাড়ে নাই, প্রোটন কিন্তু সেম, অ্যাটমের প্রোটনগুলো সেম, কিন্তু ইলেকট্রন গতিশীল থাকে, ইলেকট্রনের সংখ্যা বেশি মনে হচ্ছে। তো বেচারা এই প্রোটন যে স্থির, তার কাছে এটা মনে হচ্ছে যে এখানে ইলেকট্রিক ফিল্ড মাইনাসটা বেশি হওয়ায় ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্রোটনটা একটা টান অনুভব করে। তো ওই যে টানটা, যে অ্যাট্রাকশনটা যে তৈরি হইলো, ইলেকট্রন প্রবাহের দিকের সাথে 90 ডিগ্রি কোণে যে একটা অ্যাট্রাকশন ফিল করলো, এটাকে আমরা ম্যাগনেট বলি। তার মানে যখনই ইলেকট্রনকে তুমি ফ্ল্যাকচুয়েট করবা, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি তৈরি হয়, অটোমেটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা যেমন উপর নিচে ওঠানামা করলে এইভাবে একটা আন্দোলন তৈরি হয়, ওয়েভ প্রপার্টি তৈরি হয়, এখানেও ম্যাগনেটিক ফিল্ডের কারণেও এখানে একটা ওয়েভ মানে তৈরি হবে। অর্থাৎ এরকম ধরো এখানে এই যে উলম্ব তলে এইভাবে হচ্ছে, আর যেটা ম্যাগনেটিক ফিল্ড সেটা ধরো এইভাবে করতেছে। তাহলে একটা হচ্ছে, স্যার খেয়াল করেন, একটা হচ্ছে খাড়া উপরের দিকে এইভাবে, আর এটা হলো হরিজন্টালি। তাহলে এই দুটা ক্রস গুণনের ফলে যে লব্ধিটা আমি পাই, কিভাবে? ইলেকট্রিক ফিল্ড
ভেক্টর ক্রস গুণন যদি করো ম্যাগনেটিক ফিল্ড, তাহলে যে লব্ধিটা হয় ওটা হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে বোঝানো হচ্ছে যে বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয়। প্রভাবটা কি স্যার? মাধ্যমের কণা বলতে ইলেকট্রন যেভাবে কাঁপতেছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লব্ধিটা যাচ্ছে, হুইচ ইজ কল্ড ট্রান্সভার্স ওয়েভ। মানে কি ট্রান্সভার্স ওয়েভ মানে কি স্যার? এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। আমার এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা জানো কি না? যেমন এখানে তোমার বৈশিষ্ট্যের মধ্যে যদি প্রশ্ন হয় যে আলো সৃষ্টি হয় কিভাবে, দুটি ক্ষেত্র লাগবে, এটা একটা প্রশ্ন হতে পারে। দুটি ক্ষেত্র কি? একটা তড়িৎ ক্ষেত্র আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তারা কিভাবে থাকে? তারা সমকোণে থাকে। তাদের লব্ধিটা কি? তাদের লব্ধি হচ্ছে আলো। ফলে এটা কোন ধরনের তরঙ্গ? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, শব্দটা হচ্ছে অনুদৈর্ঘ্য, যেখানে বাতাসের লেয়ারগুলো কাঁপবে, সংকোচন প্রসারণ হবে, এভাবে চেপে যাবে আবার প্রসারিত হবে। মাধ্যম যেভাবে সংকোচন প্রসারণ হচ্ছে তরঙ্গ ওই দিকে আগাচ্ছে, এটাকে বলে অনুদৈর্ঘ্য, লংগিটিউডিনাল ওয়েভ। আর এখানে যেটা অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে মাধ্যমের কণার কম্পনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আগায়, এটাকে বলা হয় অনুপ্রস্থ। সো পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে যে বর্ণালী এটা কোন ধরনের ওয়েভ? এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, তো আমি যে বলে যাচ্ছি, তোমরা কি আমার পড়া বুঝতেছো বা কথাগুলি কি বুঝতেছো? ওকে, ওকে। তো এখন এই ক্ষেত্রে দেখো আমরা এর ফলে কি পেলাম? আমরা এর ফলে পেলাম যে এই যে ইলেকট্রনের কম্পন কিভাবে হয়, কিভাবে ওয়েভ তৈরি হয়, তরঙ্গ তৈরি হয় গেল। এখন এদের সর্বদিকে ছড়িয়ে পড়ে, উৎস থেকে সর্বদিকে ছড়ায় পড়ে। আলোর গতিবেগ মাধ্যমের উপর নির্ভরশীল। এখানে গতিবেগটা, আলোর গতিবেগটা সব ক্ষেত্রে একই, 3 × 10 সেন্টিমিটার অথবা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত দূর সে চলে যাবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যে বলি, হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে যে আমরা বলি, কি বলি স্যার? দেখেন প্ল্যাঙ্ক সাহেব কি বলছিলেন, কোয়ান্টাম তত্ত্ব যেটা আমরা দেখি স্যার, এই যে এনার্জি আলো, সেটা তার ওই যে কম্পাঙ্ক সমানুপাতিক। মানে উনি যেটা বলতেছিলেন সেটা হলো এই যে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। স্যার কোন ফ্রিকোয়েন্সি? কোয়ান্টাম তত্ত্ব এখানে কোন ফ্রিকোয়েন্সি? ওই যে বললাম মাধ্যমের কণাগুলো যে কাঁপতেছে স্যার, মাধ্যমের কণাগুলো, এই যে ধরো এটা একটা ইলেকট্রন, ধরো এটা একটা ইলেকট্রন, এটা এইভাবে যখন কাঁপবে, এটা যখন কাঁপবে তখন নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি তৈরি হবে। ধরো এই যে ফ্রিকোয়েন্সি তৈরি হবে এভাবে, একটা দুইটা, পূর্ণ স্পন্দন বলতে কি বোঝাচ্ছে স্যার? একটু খেয়াল করেন, পূর্ণ স্পন্দন বলতে কি বোঝাচ্ছে? এই যে ধরো আমার এখান থেকে শুরু হইল, তো এখন এই ইলেকট্রনটা ধরো এটা সাম্য অবস্থা থেকে শুরু করলো, যে এইভাবে যে যাচ্ছে অলরেডি তরঙ্গর এভাবে আগাচ্ছে। আবার যখন এটা এভাবে আগের জায়গায় আসবে সাম্য অবস্থায়, অলরেডি তরঙ্গ 180 ডিগ্রি পূর্ণ করলো এভাবে। আবার যখন এটা নিচের দিকে যাবে নতুন অবস্থায়, অলরেডি ওয়েভ এই পার্টটুকু গেল। আবার যখন সে আবার আগের জায়গায় আসবে তখন এইভাবে একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করলো, এভাবে উঠে আবার এখানে আসলো, আবার নিচে গিয়ে আবার এখানে আসলো, এটা পূর্ণ স্পন্দন হলো। সো এটা একটা কি তৈরি করলো? একটা পূর্ণ স্পন্দন তৈরি করলো। এটা যখন রিপিট হয় আবার এমন হয়, সো আরেকটা তৈরি হবে, আবার এরকম রিপিট হয় তো কি হবে? এরকম আবার আরেকটা হবে। সো এটাকে পূর্ণ স্পন্দন বলা হয়। এবং এই পূর্ণ স্পন্দনের মধ্যে ধরো আমি যদি বলি, এই পূর্ণ স্পন্দনের মধ্যে এটাকে কি বলা হয়? খেয়াল করো, এটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় বিস্তার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিস্তার, অ্যাম্প্লিটিউড। এটাকে বলা হয় বিস্তার বা অ্যাম্প্লিটিউড। আর এই পূর্ণ স্পন্দনে এখান থেকে যাওয়া আসা, আবার যাওয়া আসা, একটা রিপিট যে করলো, একটা পূর্ণ স্পন্দন যে করলো, এতটুক দৈর্ঘ্য গেল, তাই না? এই এতটুক দৈর্ঘ্যকে আমরা কি বলি? এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয় স্যার? ওয়েভ লেন্থ। এটাকে বলা হয় ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যেই দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এবং প্রতি সেকেন্ডে সে যতবার এবার পূর্ণ স্পন্দন করবে ততটা ল্যামডা তৈরি হবে। ওটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি।
তাহলে কোয়ান্টাম তত্ত্বে কি বলা হচ্ছে যে ওই আলোর শক্তিটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর, কম্পাঙ্কের উপর। অর্থাৎ তুমি যদি এটাকে আস্তে আস্তে নাড়াও, আস্তে আস্তে নাড়াও, তাহলে তার দ্বারা যে ওয়েভ তৈরি হবে স্যার, যে ওয়েভটা তৈরি হবে সেটা হবে দুর্বল, এইভাবে। আবার তুমি যেটাকে খুব দ্রুত নাড়াও, তাহলে ওই একই সময়ে অনেকগুলি ওয়েভ তৈরি হয়ে যাবে। তার মানে এটার ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে স্যার এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে এনার্জি। তার মানে এখানে কি বোঝাচ্ছে স্যার, এটা যদি ধীরে ধীরে একটা পূর্ণস্পন্দন সম্পন্ন করে, ওই একটা পূর্ণস্পন্দন সম্পন্ন হতে হতে আরেকটা দ্রুত করলো, দেখা গেল যে তার কয়টা হয়ে গেল, 3টা হয়ে গেল। তার মানে এর এনার্জি কি বেশি আর এর এনার্জি কি কম। তাহলে এখন জিনিসটা বলার উদ্দেশ্য হইল যে কোয়ান্টাম তত্ত্ব বলতেছে এটা যে এই ইলেকট্রন বা চার্জযুক্ত কণার কম্পন যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। এবং এটা প্যাকেট আকারে বলার উদ্দেশ্য কি? প্যাকেট আকারে বলার উদ্দেশ্য হইল এই যে দেখো, এটা যে একটা পূর্ণ স্পন্দন করলো, সো এটা একটা কণার মতো একটা পূর্ণ স্পন্দনের একটা কোয়ান্টাম বলা হচ্ছে, বা আইনস্টাইন নাম দিয়েছেন ফোটন। আবার একটা পূর্ণ স্পন্দন করবে, আরেকটা তৈরি করবে, আবার একটা পূর্ণ স্পন্দন করবে, আরেকটা তৈরি করবে, এগুলোকে এক একটা কণা বলা হচ্ছে, ফোটন নাম দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি স্যার এই যে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্য চার্জ পার্টিকেল, যত এটার কম্পন বাড়বে তত এনার্জি বাড়বে। এবং এরপরে উনি এখানে কি আনলেন, সমীকরণ আনলেন, ই সমান সমান কি এইচ নিউ। হোয়াট ইজ এইচ? যাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। কি বলা হয় স্যার? এটাকে প্লাঙ্কের ধ্রুবক বলা হয়। তাহলে এই প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে সবচেয়ে, এটা তোমরা জানো, এখানে বইয়ে সব আছে, কোনো সমস্যা নেই, এগুলো তোমরা বুঝবা। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমি এখানে কিছু ইমেজ আগে এনে রাখছি। অর্থাৎ ওই যে ইলেকট্রনটার কথা যে বললাম, এই যে এটা যদি 1 সেকেন্ডে একবার পুনঃস্পন্দন হয় তাহলে এটা, আর যদি এটা 2বার করে তাহলে অলরেডি 2বার হয়ে গেল। তার মানে এখানে যেটা তুমি পাইলা বিস্তার, এখানে কিন্তু বিস্তার বেশি, তার মানে এখানে এনার্জি বেশি। তার মানে যেখানে কম্পাঙ্ক বেশি সেখানে কি বেশি? এনার্জি বেশি। এখন তুমি বলতে পারো স্যার এটা তো বড়, এটা তো ছোট, তাহলে এটার এনার্জি বেশি হইলো কিভাবে? এই একটাই তো এই দুইটার সমান, এটা একটা চিন্তা আসতে পারে, তোমার ডাউট হইতে পারে। বেসিক্যালি তুমি চিন্তা করো যে এটাকে তুমি একটা স্প্রিং ভাবো, তুমি এটাকে আগে একটা স্প্রিং ভাবো। মনে করো এখানে আমি একটা স্প্রিং যদি বিবেচনা করি, স্প্রিং, ধর এখানে স্প্রিং আছে, ঠিক আছে, এখানে একটা বল তুমি রাখছো। তো নাম্বার 1, তুমি যেটাকে চাপ দাও, চাপ দিলে কি হবে? দ্বিতীয় পজিশনটা এরকম হবে, বলটা এখানে ধরো। তুমি যেটা আরো কম্প্রেস করো তাহলে এরকম হবে। এখন তোমরা বলো, একটু কমেন্টে আমাকে বলতে পারবা যে এই জায়গার মধ্যে, এই 3টা বলের মধ্যে কোন বলটার মধ্যে ফোর্স সবচেয়ে বেশি? বলতে পারবা কি কোনটার ফোর্স এখানে সবচেয়ে বেশি? দেখো তো, বলতে পারো কিনা? কোন স্প্রিংয়ে, মানে স্প্রিং কিন্তু একটাই স্যার, আমি এখানে বল একটু চাপ দিলাম, ওই একই স্প্রিংয়ে বল আর একটু বেশি চাপ দিলাম, ওই একই স্প্রিংয়ে বল আর একটু বেশি চাপ দিলাম, 1 2 3, কোনটার মধ্যে চাপটা বলটা বেশি হবে বলো? দেখো বলতে পারো কিনা? স্যার এই প্রশ্ন করাই তো তোমার জন্য আসলে অপমানজনক, তুমি তো পারোই। আচ্ছা, তিনে, সবাই বলতেছো তিনে, গুড। হ্যাঁ 3-এ। কেন? এখন তুমি যদি বলো, এই প্রশ্ন করো যে স্যার এটা তো বড়, এটা তো ছোট, প্রশ্নটা হাস্যকর, তাই না? তার মানে ওই একই স্প্রিং এইখানে স্যার, ওটাতে চাপ দিচ্ছ, ধরো কল্পনা করো যে এই স্প্রিংটা একটা তরঙ্গ দৈর্ঘ্যের মতো, এটা তরঙ্গ দৈর্ঘ্য ধরো, এটা চাপ দেওয়ার ফলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে গেল, তার মানে কি তার শক্তি কমে গেল? বরং স্প্রিং ফোর্স বেড়ে গেল না? জাস্ট তুমি এভাবে ইমাজিন করো যে এটা ওরকম, এই তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়টা স্প্রিং এর সাথে কম্পেয়ার করো। যদি এটাকে চাপ দাও, চাপ দিলে উচ্চতা বেড়ে যায়, যেখানে একটা হচ্ছে সেখানে তোমার 2টা হয়ে যাচ্ছে, তার মানে এটা এনার্জি বেশি।
একটা বন্দুকে একটা গুলি করছে, একটা বুলেট বেরোছে পিস্তল দিয়ে, আর একজন মেশিন গান দিয়ে গুলি করলো। এক মেশিন গানে 50-60টা ধরে গুলি বের হয়ে গেল, আর একটা পিস্তলে একটা গুলি বের হইলো। তাহলে 1 সেকেন্ডে একজন 50টা বুলেট ছাড়তেছে, আর একজন একটা বুলেট ছাড়লো। সো ওইটাই আমরা এভাবে চিন্তা করতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে স্যার আমার এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে এনার্জি বাড়বে। অলরেডি তোমরা দেখছো যে কাকে বলে এগুলা। তাহলে ল্যামডা কাকে বলে জানো? একটা পূর্ণ স্পন্দনে যে দৈর্ঘ্য অতিক্রম করে সেটা। কম্পাঙ্ক কি? যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন হবে, 1টা 2টা 3টা এরকম যতগুলো হবে তাকে বলে ফ্রিকোয়েন্সি। ধরো আলোর বেগ যদি আমরা বলি সি মিটার, মানে সি মিটার পার সেকেন্ড মানে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড সময়ে আলো কতটুকু যায়? 1 সেকেন্ড সময়ে আলো ধরে নিলাম এটা ধরে নিলাম সি মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে যদি আলো এই পর্যন্ত চলে যায়, এই দৈর্ঘ্যের মধ্যে যদি আমি এই ল্যামডাগুলোকে আনি, ধরো ল্যামডাগুলা বলতে এটা একটা পূর্ণ স্পন্দন, একটা, ধরো এখানে আরেকটা 2টা, এরকম ধরো 3টা, যদি এগুলো নিয়ে আসি, যে লাইক ধরো এখানে লিখে রাখছে আগেই, এই যে একটা, ধরো এটা পুরোটা সি আলোর দৈর্ঘ্য। 1 সেকেন্ডে আলো এত দূর যায়, এখানে পূর্ণ স্পন্দন 1টা ল্যামডা, 2টা ল্যামডা, 3টা ল্যামডা। তাহলে আমি যদি বলি যে স্যার এখানে কয়টা ল্যামডা হয়েছে, তুমি কি করবা? তুমি নিশ্চয়ই এটা করবা যে স্যার তাহলে আলোর 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি সি হয়, এই পুরোটা যদি সি হয়, তার মধ্যে পূর্ণ স্পন্দনের দৈর্ঘ্যটা কি ল্যামডা না? ল্যামডা। তাহলে ল্যামডা দিয়ে ভাগ করলে তাহলে কয়টা ল্যামডা আমি পাবো সেটাই কিন্তু ফ্রিকোয়েন্সি বলে, রাইট? তাহলে এই সূত্রগুলো আমরা জানি। আরেকটা টার্ম তুমি পাবা নিউ বার, যাকে বলা হয় ওয়েভ নাম্বার। কি বলা হয়? যাকে বলা হয় ওয়েভ নাম্বার। বাংলাটা কি স্যার? তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যা কাকে বলে? ওয়েভ নাম্বার কাকে বলে? তরঙ্গ সংখ্যা হচ্ছে, এটাকে হিসাব নিকাশের সুবিধার্থে চেঞ্জ করা হয়েছে। আমরা টাইমের বেসিসে আনলাম, 1 সেকেন্ডে কতগুলা হয়। যদি আমি একক দূরত্বে নিয়ে আসি, একক দূরত্ব মানে বলতে কি বোঝায়? 1 মিটার অর 1 সেন্টিমিটার হোয়াটএভার। তাহলে আমি যদি বলি যে স্যার এটা একক দূরত্বের জন্য, অর্থাৎ সি সেন্টিমিটার আলোর 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটা ধরো অতিক্রান্ত দূরত্ব এটা, ঠিক আছে? আর এখানে 1 সেকেন্ডে, মানে আমি একটু লিখে বুঝাই, ধরো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সি মিটার, রাইট? তাহলে এবার 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন, 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন কত? নিউ। তাহলে আমরা বলতে পারি না স্যার এইভাবে? কিভাবে বলতে পারি? একটু সরাই দিই। আমরা এইভাবে বলতে পারি যে সি মিটার দূরত্ব, মানে আলোর বেগ যেটা 1 সেকেন্ডে, সি মিটার দূরত্ব অতিক্রম করতে পূর্ণ স্পন্দন সংখ্যা নিউ। তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কি হবে? নিউ বাই সি। তাহলে একক দূরত্ব অতিক্রম করতে যতগুলি পূর্ণ স্পন্দন সংখ্যা, তাকে আমরা বলি নিউ বার। তাকে আমরা কি বলি? নিউ বার। তাকে তরঙ্গ সংখ্যা বলা হয়। তাহলে তরঙ্গ সংখ্যার জন্য আমরা একটা সূত্র এখানে পেলাম, সেটা কি স্যার? সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যার জন্য, তরঙ্গ সংখ্যা মানে আমরা কি পেলাম? জাস্ট এখানে কি ছিল? নিউ মানে কম্পাঙ্ক, নিচে কি? আলোর বেগ সি। আবার সি মানে কি? সি মানে হচ্ছে স্যার কি? সি মানে হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। তাহলে আমি যদি এখানে সি এর জায়গায় নিউ ইন্টু ল্যামডা দেই, নিউ কাটা গেলে কি থাকে? 1/λ। সো নিউ বারের ক্ষেত্রে আমি এই সূত্রটাও অ্যাপ্লাই করতে পারবো, যার একক কি? 1/, এটা যদি মিটারে নাও তাহলে কি? মিটার ইনভার্স। যদি সেন্টিমিটারে নাও 1/সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বেশ কিছু রাশি প্যারামিটার জানলাম। ওই যে আমি ফার্স্টে কি বলছিলাম, আমাদের কিছু প্রশ্ন হয় কোত্থেকে? আমাদের কিছু প্রশ্ন হয় বেসিক বৈশিষ্ট্য থেকে। ল্যামডা, আলোর অনেক প্রকার আছে ল্যামডা, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? গামার। তারপরে এক্সরে, এক্স মানে রঞ্জন রশ্মি, তারপর আলট্রাভায়োলেট মানে অতিবেগুনি। এভাবে আমি একটা রেঞ্জ পাবো।
ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, হ্যাঁ, এনার্জি, অ্যাম্পলিটিউড, অলরেডি এটা আমরা শিখে ফেলছি। মানে কি ই মানে কি এইচ নিউ, আবার নিউ মানে কি সি বাই ল্যামডা, আবার নিউ বার মানে কি 1 বাই ল্যামডা অথবা নিউ বাই সি, এগুলো আমরা অলরেডি শিখে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এটা হলো প্ল্যাঙ্কের তত্ত্ব। আমরা দেখলাম আলোর প্যারামিটার বা বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবং একটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট যে কম্পাঙ্ক এবং তরঙ্গের মধ্যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, এটা হলো একক সেকেন্ড, এক সেকেন্ডে কতগুলো পূর্ণস্পন্দন, এটা হলো একক দৈর্ঘ্যে কতগুলি পূর্ণস্পন্দন। তাহলে এই কথাটাকে আমরা বলতে পারি না স্যার পাশাপাশি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা থিওরিতে সিকিউতে আমাদের খুব কাজে লাগবে। খেয়াল করো, কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতেছি, যে দেখলা যে কম্পাঙ্ক যদি বাড়ে, একটা হলে এইভাবে আস্তে আস্তে করতেছে, তার ফ্রিকোয়েন্সি কম তথা ল্যামডা বড়। যে জোরে কাঁপে, দ্রুত, তাহলে তার কি পাচ্ছ তুমি, তার ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে, ল্যামডা ছোট হচ্ছে। তাহলে দেখো তো এখানে বিষয়টা খুব ইম্পর্টেন্স দিচ্ছি কোথায়, দেখো আমি যেটাকে ইম্পর্টেন্স দিচ্ছি সেটা খেয়াল করো, এটা মনে রাখা খুব দরকার। এই পার্টটাকে নিয়ে আসি, খেয়াল করো। এইখানে আমি যদি বলি স্যার, এই যে এখানে পুরাটা ল্যামডা, রাইট, পুরাটা ল্যামডা, যখন তার এনার্জি কম, তার তরঙ্গ দৈর্ঘ্য বড়, এটা আস্তে আস্তে কাঁপতেছে, আস্তে আস্তে কাঁপলে তার এই ল্যামডাটা কি বড়। আর যদি এটা দ্রুত কাঁপে তাহলে এটাকে চাপায় দেওয়া হচ্ছে। স্যার কি করা হচ্ছে, এটাকে আমরা তখন এবার চাপাই দিচ্ছি। চাপাই দিলে কি হচ্ছে, চাপাই দিলে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে চাপাই দিলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে। যে ল্যামডা ছিল বড়, সে ল্যামডা কি ছোট, তার মানে এখানে আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। স্প্রিং থিওরি যে আনলাম, তার মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় স্যার, তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় ফ্রিকোয়েন্সি কমে যাবে। মানে 1 সেকেন্ডে মাত্র একটা পূর্ণস্পন্দন। তরঙ্গ দৈর্ঘ্য ছোট করে দাও, ওই 1 সেকেন্ডে এখানে আমি 2টা ল্যামডা পাচ্ছি। তার মানে কম্পাঙ্ক যদি বেড়ে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়। তাহলে আমি ইকুয়েশনটাকে এভাবে আনতে পারি না যে এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে। পাশাপাশি এটাও তো আনতে পারি নিউ বার, এটাও তো বাড়ে। কারণ হইল স্যার এটা 1 সেকেন্ডে কতগুলি পূর্ণস্পন্দন, এটা একক দৈর্ঘ্যে কতগুলি পূর্ণস্পন্দন। একক দৈর্ঘ্যে স্পন্দন সংখ্যা বেড়ে যাবে যদি ল্যামডা ছোট হয়, আবার 1 সেকেন্ডেও স্পন্দন সংখ্যা বেড়ে যাবে যদি ল্যামডা ছোট হয়। তাহলে এই জিনিসটাকে আমি স্যার এখন এভাবে যদি বলি ব্যস্তানুপাতিক, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে ল্যামডা যখন ল্যামডা যখন ছোট হয়ে যাচ্ছে তখন আমার ওয়েভ নাম্বার বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, এনার্জি বেড়ে যাচ্ছে। আবার যখন ল্যামডা যখন বড় হয়ে যাচ্ছে তখন এগুলো ছোট হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা বলতে পারি কি স্যার, এটা বলতে পারি যে এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, প্রপোর্শনাল টু ওয়েভ নাম্বার ল্যামডা। যদি বলো যে ল্যামডা কি ম্যাক্সিমাম, মানে ল্যামডা অনেক বড়, তার মানে এখানে এনার্জি হবে মিনিমাম। এনার্জি কখন মিনিমাম হয়, তোমার কাছে যদি পরমাণু শেল থাকে স্যার, ধরো এখানে অনেকগুলা শেল আছে, ধরো পরমাণু শেল, তোমাকে বলা হইলো যে একটা বিকিরণ হলো, এমন একটা বিকিরণ হলো যে বিকিরণের কারণে আমার ল্যামডাটা যেটা পেলাম সেটা ল্যামডাটা ম্যাক্সিমাম পেলাম, মানে অনেক বড়। তার মানে সেখানে এনার্জি হবে মিনিমাম। তাহলে এনার্জি যদি মিনিমাম হয় তাহলে এটা তো স্যার শেল পরিবর্তনের কারণে আমরা পাই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ধরতে হবে মিনিমাম এনার্জি কখন হবে, শেলের ডিফারেন্স কত হলে, ধরো এটা n1, এটা ধরো n2, মিনিমাম ডিফারেন্স তো স্যার 1, কারণ 1-এর নিচে শেল ভগ্নাংশ হতে পারে না। তাহলে ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এনার্জি মিনিমাম হওয়ার অর্থ হইল শেলের ব্যবধান জাস্ট 1 হবে। আর যদি বলো যে ল্যামডা মিনিমাম মানে সবচেয়ে ছোট, তার মানে ল্যামডা সবচেয়ে ছোট হয় কখন, ল্যামডা বড় হলে এনার্জি কমে, আর ল্যামডা ছোট হলে এনার্জি কি ম্যাক্সিমাম। অর্থাৎ ল্যামডা মিনিমাম মানে এনার্জি হবে কি স্যার ম্যাক্সিমাম। এনার্জি ম্যাক্সিমাম মানে যদি কোনো শেলের কথা না বলে তাহলে তুমি ভেবে নিবা যে n2 থেকে যখন n1-এ পড়ে একটা ইলেকট্রন, এই n2 হবে অসীম,
অসীম থেকে যদি ইলেকট্রনটা পড়ে তাহলে আমার শক্তি হবে সর্বোচ্চ, এবং সর্বোচ্চ শক্তির কারণে ম্যাক্সিমাম এনার্জির কারণে ল্যামডা হয়ে যাবে কি মিনিমাম। এই বেসিক কথাগুলো আমাদের জানতে হবে, বিভিন্ন পরীক্ষায় এই এমসিকিউতে আসে, ঠিক আছে? তাহলে ল্যামডা মিনিমাম মানে এনার্জি ম্যাক্সিমাম। ওকে, তাহলে দেখো এই বেসিকের উপরে কিছু প্রশ্ন অ্যান্সার তোমরা দিয়ে দিতে পারবে এখন ইজিলি। খেয়াল করো, তরঙ্গ সংখ্যা মানে মিউ বার কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? যার এনার্জি বেশি। কারণ আমাদের বেসিকটা কি স্যার বলেন তো? বেসিকটা এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু নিউ বার ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। এটাকে শুধু ফলো করো, এগুলো বেসিক কথা, তাই না? বেসিক কথা। আর কি সূত্র তুমি শিখলে এখন? ই সমান সমান এইচ নিউ, অথবা এইচ নিউ মানে কি সি বাই ল্যামডা। আবার নিউ মানে তো সি বাই ল্যামডা তো জানোই, আবার নিউ বার মানে কি 1/λ হয়, আবার নিউ বাই সিও হয়। তাহলে বেশ কিছু সূত্র তুমি শিখলে। আবার যদি বলা হয় একটার এনার্জির মান কিলো জুল পার মোল যদি বলে, তার মানে এটা কি বোঝাচ্ছে বলো তো? এটা কিন্তু নর্মালি ই সমান সমান এইচ নিউ লিখলে হবে না, কিন্তু এটা কারণ এটা একটা ফোটন, কিন্তু এখানে ফোটনের শক্তিটা কিলো জুলে দিছে পার মোল মানে কি, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা সহ। কিন্তু পার মোল মানে কি একটা ফোটন না, এক মোল ফোটনের শক্তিকে বোঝায়। যদি এনার্জির মান কিছু থাকে, একক কিলোজুল হোক বা জুল হোক, পার মোলে থাকে। পার মোলে থাকলে এনার্জি রাশিটার সাথে এইচ নিউর সাথে কি থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো এই যে প্রশ্নগুলো এখানে আছে, এই সব বেসিক দিয়ে তুমি এটা অ্যান্সার করতে পারো। তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি হবে কোথায়? যার এনার্জি বেশি। এখানে আমাদের এনার্জির ক্ষেত্রে এটা বইয়ে তুমি জানো, গামার সবচেয়ে ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তারপরে এক্সরে মানে রঞ্জন রশ্মি, তারপর আলট্রা ভায়োলেট মানে অতিবেগুনি, তারপরে হচ্ছে ইউভির পরে কে ভিজিবল মানে দৃশ্যমান, তারপরে হচ্ছে ইনফ্রারেড মানে অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে? তারপরে লাস্টে কে রেডিও। মানে এর ল্যামডা সবচেয়ে বড় আর এর ল্যামডা সবচেয়ে ছোট। এর এনার্জি সবচেয়ে বেশি মানে যে ওগুলোও কিন্তু বেশি। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে ইউভি আছে, রেড রে আছে, আইআর আছে, এক্স রে আছে, তো এখানে এক্স রে সবচেয়ে বেশি, এটার ফ্রিকোয়েন্সি বেশি। একটি বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য 530 ন্যানোমিটার রশ্মিত তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, কি দেওয়া? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া, কি চাইছে? তরঙ্গ সংখ্যা কত? তোমরা করতে পারবা? ওকে ফাইন, অনন্ত আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে, ভেরি গুড। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, ল্যামডা দেওয়া, তরঙ্গ সংখ্যা চাওয়া হয়েছে। কোন সূত্রটা চুজ করবা বলো? আমি নাম্বার দিয়ে দিই, তোমরাই বলো। এটাকে দিলাম 1, আচ্ছা কালার দিয়ে দিই একটু। এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3। তোমরা বলো কোন সূত্রটা তুমি টার্গেট করবা এই অঙ্কটার জন্য? বি অ্যান্সার একজন দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাই না স্যার? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আর তরঙ্গ সংখ্যা চাইছে নিউ বার, সো আমরা এই সূত্র ইউজ করতে পারি। তবে খেয়াল রাখবা এটা ন্যানোমিটারে, আর এখানে কিসে দেওয়া? পার মিটারে। সো এই ভুল যেন না হয়। অর্থাৎ আমরা জানি স্যার এখানে একক কনভার্সন খুব ইম্পর্টেন্ট, এখানে একক কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট স্যার, এটা খেয়াল রাখবা, ভুল যেন না হয়। 1 মিটার মানে কি 10⁹ ন্যানোমিটার, মানে কি 10⁻10 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 10 কত? অ্যাংস্ট্রম, এটা খেয়াল রাখবা। আবার 1 সেন্টিমিটার স্যার, আবার কি 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁷ কি ন্যানোমিটার, মানে 10⁸ কি অ্যাংস্ট্রম। পিকোমিটার, ফেন্টোমিটার, আরও অনেক দূর যাওয়া যায়, তো এত দূর লাগবে না আমাদের। তাহলে এখানে ন্যানোমিটারটাকে তুমি কি করবা? মিটারে কনভার্ট করবা, এই যে এটা দিয়ে, দেন তুমি অ্যান্সার পাবা। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত? ল্যামডা দেওয়া, চাইছে তরঙ্গ সংখ্যা। দেখো তুমি যদি চালাক হও তোমার অঙ্কটা তাড়াতাড়ি হবে। কিভাবে? খেয়াল করো,
কিভাবে দেখো, তোমার এখানে যে একক দিছে এটা ন্যানোমিটার, চাইছে তরঙ্গ সংখ্যা, যেটার একক হবে ইনভার্স। ন্যানোমিটার তো আগেই বাদ, এটা প্রিন্টিং মিস্টেক, অ্যাংস্ট্রম হবে, অ্যাংস্ট্রম তো আগেই বাদ। বাকি রইল দূরত্বের ইনভার্স হলো এটা আর এটা, এই দুটো তুমি কম্পেয়ার করবা এবং বি কেয়ারফুল। উত্তর দেখতে একই রকম হলেও তোমার খেয়াল রাখতে হবে দশমিক কি বামে না ডানে, আবার এখানে 10⁻³ এটা -3, সেটা খেয়াল রাখবা। অঙ্ক করে তুমি দেখো, এটা আমি করে দিব না, তুমি নিজের দায়িত্বে করবা, ঠিক আছে? তাহলে আমি এখানে তো লিখিয়ে দিলাম কনভার্ট কিভাবে করবা। কনভার্ট কিভাবে করবা, সূত্র তো এই যে এইটাই, সো তুমি মিলাবা, এটা হওয়ার কথা, ঠিক আছে? ওকে, দেখি এবার এখানের কোশ্চেনগুলো একটু দেখি। কোনো সমস্যা দেখতে সমস্যা হলে আমাকে একটু জানাও, কমেন্টে জানায় রাখো। আচ্ছা, যদি বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হয়, ল্যামডা দেওয়া, তবে এর ফ্রিকোয়েন্সি কত হবে? স্যার ইজি, ঠিক আছে, এটা ন্যানোমিটার হবে আর কি, ন্যানোমিটারে দেওয়া হবে, এটা হার্টজ হবে এই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, ফ্রিকোয়েন্সি কত? স্যার মিউ সমান c/λ, ইজি। কিন্তু ন্যানোমিটারটাকে দেখো, এটা কিন্তু হার্টজ, হার্টজ মানে কি? হার্টজ মানে পার সেকেন্ড, এসে এককে পার সেকেন্ড দেওয়া। তো তুমি কি করবে, ন্যানোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিবা, মিটারে কনভার্ট করে নিলে এটার সাথে মিলবে, হার্টজের সাথে মিলবে, ঠিক আছে? আচ্ছা, কোনো বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ওই যে আবার তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে এনার্জি সবচেয়ে কম হবে। তাহলে এখানে আইআর রশ্মির এনার্জি সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক? তরঙ্গ দৈর্ঘ্য অধিক কার? যার এনার্জি কম। এখানে মাইক্রোওয়েভ সবচেয়ে কম শক্তি, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীতে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ? নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ? দেখো এখানে ইউভি, আইআর, টিভি, এক্স রে আছে, তো এটার অ্যান্সার কী হবে বলো, এইটা আমাকে একটু জানাও। ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীতে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ? এটার অ্যান্সারটা আমাকে একটু কমেন্টে জানাও দেখি। দেখি আমাকে একটু জানাও। টিভি রে, অনন্ত দেবনাথ, ভেরি গুড। তাহলে টিভি হচ্ছে রেডিওর একটা পার্ট, রেডিওর তো রেঞ্জ অনেক বড়, অনেক বড়। তাহলে এখানে টিভি একটা এর মধ্যে অন্যতম একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো টিভি হচ্ছে রেডিও সবচেয়ে লোয়ার এনার্জি, ওকে? আচ্ছা, দেখো দৃশ্য আলো তরঙ্গ তরঙ্গ, এটা একদম ইজি। দৃশ্যমান আলো 380 থেকে 780 ন্যানোমিটারে, তোমরা জানো। কোন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে এনার্জি কম। মহাজাগতিক রশ্মি মানে কি স্যার? আমাদের ইউনিভার্সে, পৃথিবীর বাইরে যে ইউনিভার্স, বিশাল এক জগৎ আল্লাহ সৃষ্টি করছেন, ওইখানে প্রচুর পরিমাণ রেডিয়েশন চলতেছে, জানা অজানা। তার মধ্যে গামা তো একদম কমন, তো এটা অনেক পাওয়ারফুল। তো এটার সম্বন্ধে সব ধারণা আমাদের নাই। তবে এখানে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার যার এনার্জি সবচেয়ে কম। তো এক্স রে, ইউভি, মহাজাগতিক তিনটাই বেশি, ভিজিবল এখানে সবচেয়ে কম, ঠিক আছে? মানে এনার্জি সবচেয়ে কম মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা হলো সঠিক উত্তর। কোন রশ্মির শক্তি সর্বাধিক, এনার্জি বেশি কোনটার? আচ্ছা, এনার্জি বেশি কোনটার? শক্তি সর্বাধিক কোনটার? শক্তি সর্বাধিক গামার, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট যার। কোন বর্ণের আলোর শক্তি বেশি? কোন বর্ণের আলোর শক্তি বেশি বলো? বেগুনি, কারণ আমরা ভিজিবল রেঞ্জটা জানি। বেনি আ স কলা, তাই না? বে নি আ স হ ক লা, ভিভ গিয়র যেটাকে বলি, ভিভ গিয়র। তাহলে এখানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রে, হ্যাঁ, তারপরে কি ইয়েলো, অরেঞ্জ, রেড। এই ক্ষেত্রে বেনি আ স কলার মধ্যে সবচেয়ে ছোট 380 ন্যানোমিটার বা 400 ন্যানোমিটার, আর এটা 800 বা 780 ন্যানোমিটার। তাহলে এটার এখানে বলছে কোন বর্ণের আলোর শক্তি বেশি,
তা যার তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি, ঠিক আছে। ওকে, দেন তড়িৎচুম্বকীয় বর্ণালীতে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিজের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? বুঝতে পারতেছে, টিভি ওয়েভস, যার এনার্জি সবচেয়ে কম রেডিও। অতিবেগুনি রশ্মির তরঙ্গভেদে ন্যানোমিটার রোগ শনাক্তকরণে ব্যবহৃত হয়। আল্ট্রাভায়োলেটের একটা হিউজ অ্যাপ্লিকেশন তোমরা দেখবা তোমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে, এগুলো সবসময় আলোচনা হয়, শর্টকাট মনে রাখার অনেক টেকনিক আলোচনা হয়, তোমরা জানো। তো এর মধ্যে অতিবেগুনি রশ্মির রোগ শনাক্তকরণের পাঠ হচ্ছে 200 থেকে 400 ন্যানোমিটার, ঠিক আছে। কোন ন্যানোমিটার পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়? 230 থেকে 375, এগুলো বইয়ের ইনফরমেশন মুখস্থ। জাল পাশানোতে কোনটি ব্যবহার করা হয়? তোমরা সবাই জানো, এখানে ইউভিকে ব্যবহার করা হয়। ইউভি দিলে আমরা ভিজিবল পাই। এই প্রক্রিয়াটা আমরা পরে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আয়ের প্রভাবে কি ঘটে? আয়ের প্রভাবে ধমনী ও শিরার প্রশস্তকরণ হয়। মনে করো আমাদের এখানে একটা রক্তনালী ধরো আছে, এখানে ফ্যাট খেয়ে এরকম সংকীর্ণ হয়ে গেছে, রক্তের প্রবাহ হতে বাধা। আইআর মানে কি? কম্পনটা বাড়ায় দেয়। একটা এনার্জি, বর্ণালীর একটা পার্ট, একটা রেঞ্জ, যেখানে কিছু নির্দিষ্ট শর্তে ওই অণুগুলা, এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করবো ইনশাল্লাহ, কেন আইআর হয়, কিভাবে আইআর হবে। তো এটা ভাইব্রেশনটাকে বাড়ায় দেয়। ভাইব্রেশনটা বাড়াইলে ধমনী শিরার যে রক্তনালী একটু প্রশস্ত করে দেয়। প্রশস্ত করে দিলে রক্তচাপটা কমে যায়, ঠিক আছে। এটা হ্যাঁ, ওকে। রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন পরিমাণ নির্ণয় করা হয় নিয়ার আইআর। আইআরটাকে আবার 3 ভাগ করা হয়, নিয়ার যেটা ভিজিবলের পরপর, মিডল আইআর, আর ফার আইআর যেটা মাইক্রোওয়েভের কাছাকাছি। আয়ারটা অনেক বড়, নিয়ার আয়ার দিয়ে এটা করা হয়। ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণ পরীক্ষায় কোন রশ্মি ব্যবহার করা হয়? ক্যান্সার আক্রান্ত কোষকে ড্যামেজ বা মারা হয় এক্সরে দিয়ে, বাট শনাক্তকরণের কাজ আইআর দিয়ে করা হয়। সাধারণত আয়ার দিয়েও করা যায়, ঠিক আছে। আচ্ছা, দুর্বল তরঙ্গ যেটা ফার আইআর, মাইক্রোওয়েভের কাছাকাছি ব্যবহার করে কিছু চিকিৎসা করা হয়। স্যার ফার আইআর দিয়ে ব্যথা উপশম, ব্যথা কমায়, ওই যে ব্যথাটা কমায় দেয়, রক্তনালীর প্রবাহ সুন্দর মতো করে, নালীটাকে প্রশস্ত করে, কম্পন সৃষ্টি করে, ভাইব্রেশন দূর করে আইআর। চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়? এগুলো তোমরা বই ইনফরমেশন থেকে পড়বা। এটাও আইআর। কোন রশ্মি মানব শরীর থেকে নির্গত হয়? মানব শরীর থেকে মিডল আইআর। তোমরা জানো গ্লুকোজের দহন হয়, দহন হইলে এখানে 6O2 দহন হইলে তোমার কি হয়? 6 কার্বন ডাইঅক্সাইড, 6 পানি এবং এনার্জি। এই এনার্জি আমাদের শরীরে কনভার্ট হয়ে আইআর হয়ে বের হয় মিডল আইআর। তো আমাদের বডি থেকে আইআর বের হচ্ছে। কোনো একটা গ্লাস সেন্সর, যেটা আইআর সেন্সর, রাতের অন্ধকারে যখন নাকি মানুষকে দেখে, ডিটেক্ট করে কিভাবে? এই আইআর সেন্সের মাধ্যমে আমাদের বডি থেকে যে আইআর বের হচ্ছে। আচ্ছা, জৈবযৌগে কার্বন ও হাইড্রোজেন শনাক্তকরণ, সেটাও স্যার আইআর এর অ্যাপ্লিকেশন। আইআর নিয়ে একটা বিশাল পড়াশোনা আছে, এটা আরেকটা ক্লাস আমার লাগবে। ওয়াইফাইতে কোন অঞ্চল, স্যার মাইক্রোওয়েভ, এগুলো মুখস্থবিদ্যা, এগুলো সব বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশনে আসা প্রশ্নগুলো আমি আলোচনা করতেছি। বর্ণালীমিতিক বিশ্লেষণটা কোথায় করা হয় স্যার? বর্ণালীমিতিক এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটা একটা আলাদা ক্লাস থাকবে আমাদের ইনশাল্লাহ। রক্তের শ্বেত কণিকা বৃদ্ধি, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধির সহায়তা করে কোনটা? ফার আইআর হওয়ার কথা। নিচের কোনটি মস্তিষ্কের টিউমার শনাক্তনে সর্বাধিক ব্যবহৃত? এমআরআই। এমআরআই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওই অ্যাপ্লিকেশন শেষ করলাম। এখন আসো আমাদের একটা বিশেষ টপিক, সেটা হচ্ছে শোষণ বর্ণালীটা কি। হ্যাঁ, আমার আর অল্প একটু আছে। শোষণ বর্ণালীটা কি বা বিকিরণ বর্ণালীটা কি, কেন শেখা লাগবে? ধরো এই ধরনের কোশ্চেন, কোন সম্পর্কটি অসামঞ্জস্যপূর্ণ? তো এখন এই প্রশ্নের অ্যান্সার দিবা কিভাবে? অসামঞ্জস্য জানতে হলে অলরেডি সমশক্তির অরবিটালকে ডিজেনারেট অরবিটাল বলে, এটা তোমরা হুন্ডির নীতিতে শিখছো। এখন বর্ণালীর পার্টে গিয়ে আমরা পারমাণবিক বর্ণালীকে রেখা বর্ণালী যে বলে, সেটা আমরা সামনেই পাচ্ছি। বিশেষ করে এখন যেটা বুঝাবো, আলোর শোষণ বর্ণালীকেই যে কালো বর্ণের রেখা বলে কেন? শোষণ বর্ণালীকে কালো বলে কেন? ধরো একটা লাইট সোর্স থেকে আমি এনার্জি দিচ্ছি, ঠিক আছে। আমি একটা লাইট সোর্স থেকে এনার্জি দিচ্ছি, এখানে আমার স্যাম্পল রাখা, মানে এই স্যাম্পলে আমার প্রচুর পরিমাণে অ্যাটমগুলো আছে, ধরো ভ্যাপার বা গ্যাসিয়াস স্টেটে আছে। ধরো এই গ্যাসিয়াস স্টেটের মধ্যে আমি যেই রেঞ্জ দিচ্ছি, ধরো বিভিন্ন রেঞ্জের ফোটন দিচ্ছি, ধরো 10, 15, 20, কথা একটা ধরে নিলাম। তাহলে এখানে যেই মৌলটা রাখা, সে এখান থেকে সবগুলা নিবে না, তার সাথে যেটা ম্যাচ করে শুধু সেই ওয়েভলেন্থটাকে সে অ্যাবজর্ব করবে।
বাকিটা অ্যাবজর্ব করবে না, ওটা ট্রান্সমিট হয়ে ভেদ করে চলে যাবে। যেটা শোষণ হইল না ওটাকে আমরা বলি ট্রান্সমিটেড রেস, মানে প্রতিসরিত, মানে ভিতর দিয়ে চলে গেছে। এটা শোষণও না বিকিরণও না, কিন্তু এটা ট্রান্সমিটেন্স বলি আমরা। ট্রান্সমিটেন্সে গেলে আবার বিয়ারল্যামের লর অনুযায়ী একটা অন্য সংজ্ঞা আসে, ট্রান্সমিটেড রেস মানে ভেদ করে চলে গেছে। তাহলে আমরা আলোকে যখন অন করলাম, অন করার সাথে সাথে আমার আলো আসবে, ভিতর দিয়ে চলে যাবে, ডিটেক্টরে পড়লে এটা সিগন্যাল আমরা দেখবো, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো 3 ধরনের রেঞ্জ এখানে দিয়েছিলাম, তো 2টা রেঞ্জ আমরা এখানে পেলাম, যেটাকে উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু যেটা শোষিত হয়েছে তারা এখন উত্তেজিত না, মানে এটা এখন হট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, মানে তারা এনার্জিকে অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করে তারা উত্তেজিত অবস্থায় চলে গেছে। উত্তেজিত অবস্থায় চলে গেলে ওটাকে ছাড়ে নাই, ফলে এই সবুজ যেটা তুমি দেখতেছো সেটা তুমি কিন্তু এখানে পাবা না। এই জায়গাটা অন্ধকার থাকবে, এই জায়গাটা কালো থাকবে। এই জন্য শোষণটাকে, যেটা শোষণ হবে যখন, তখন আমরা তাকে বলে কালো রেখা বলি। কালো রেখা মানে কি, এখানে এগুলো জলজল করতেছে, বাট এখানে কালো রেখা মানে এখানে শোষণ হওয়াতে ওইটার আমরা রেঞ্জ পাচ্ছি না। ঠিক আছে, আবার যখন এটা অফ করে দিব, স্যার অফ করে দিব, এটাকে যখন অফ করে দিব তখন তো আমি আর কোনো রেডিয়েশনই পাবো না, কিন্তু তখন আমি যদি ডিটেক্টরে কিছু পাই, মনে রাখবো ওটা বিকিরণ। মানে এটা ছিল একটা কোল্ড গ্যাস, মানে ঠান্ডা গ্যাস, তো তুমি অন করছো, তখন সে শক্তি শোষণ করতেছে, উত্তেজিত হচ্ছে, এখন সে গরম মানে হট। এই ক্ষেত্রে তুমি এটাকে অফ করে দাও, এখন অফ করে দিলে তার বিকিরণ শুরু হবে, যে উপরে যে ছিল সে নিচে পড়বে। এই বিকিরণটাকে আমরা অন্ধকার, যখন কোনো সোর্স নাই, সোর্স অফ, ওই জায়গায় আমরা এসে আলো পাবো, এটাকে বলা হয় বিকিরণ বা উজ্জ্বল বর্ণালী। যেমন স্টার উদ্দীপিত, সে সারাক্ষণ বিকিরণ করতেছে, ওটা বিকিরণ বর্ণালী। আর শোষণটা হচ্ছে শুধু সে নিবে কিন্তু ছাড়তেছে না, ওটা হলো শোষণ, মানে কালো হবে। তাহলে সমষ্টির অরবিটাল ডিজেনারেট স্টেট এর হুন্ডের নীতি থেকে আমরা পাই পারমাণবিক বর্ণালীকে রেখা বর্ণালী বলে। একটু পরে দেখবো আলো শোষণ বর্ণালী কালো বর্ণের হয়। হ্যাঁ, জীবাণুনাশক হিসেবে কখনো ভিজিবল রেঞ্জ আমরা দিব না, ইউভি রেঞ্জ আমরা ইউজ করি, এটা হলো অসামঞ্জস্য। ঠিক আছে, আচ্ছা তাহলে পারমাণবিক বর্ণালীতে যদি চলে আসি আমরা, আমাদের এটাই প্রায় শেষের দিকে, কয়টা আছে, আচ্ছা পারমাণবিক বর্ণালী, একটা পরমাণু তুমি নিলাম, পরমাণুতে শক্তির শোষণ হবে, উপরে যাবে, আবার অফ করলে বিকিরণ হবে, এটাকে আমরা পারমাণবিক বর্ণালী বলি। যা একটু আগে দেখলা যে পারমাণবিক বর্ণালীকে রেখা বর্ণালী বলা হচ্ছে। এই যে দেখো, এটা ডিটেক্টরে চিকন রেখার মতো দেখায়, রেখার মতো দেখায়, এই জন্য এটাকে আমরা রেখা বর্ণালী বলি। হোয়ারেস একটা মলিকুলের ক্ষেত্রে এই চিকন রেখার পরিবর্তে প্রশস্ত একটা গুচ্ছ ব্যান্ড আমরা পাই। কেন বলতো? বিকজ এই মলিকুলে অনেক জটিল একটা বিষয় আমরা পাবো। আমরা যদি মলিকুলে বর্ণালী দেই তাহলে এটা কিন্তু অনেক ঘটনা ঘটতে পারে। কিভাবে? তার রোটেশন হইতে পারে, তার ভিতরে আবর্তন হইতে পারে, ঠিক আছে, তার ভিতরে কি হতে পারে, রোটেশন, আবর্তন, ঘূর্ণন, অনেক ঘটনা এটা ঘটতে পারে। তার মানে এই ক্ষেত্রে এটার কি হইতে পারে স্যার, কি বললাম, এটার ভিতরে ভাইব্রেশন হইতে পারে, এটার ভিতরে সংকোচন প্রসারণ হইতে পারে, সংকোচন প্রসারণ হইতে পারে, এটার ভিতরে ঘূর্ণন, সংকোচন প্রসারণ, ইভেন এনার্জি এক্সাইটেড হইতে পারে, ইলেকট্রন এক্সাইটেড হইতে পারে। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা অণু হওয়ার কারণে আমার বন্ধন সংকোচন প্রসারণ হতে পারে, যদি এনার্জি দাও, এটা ঘুরতে পারে, ঘূর্ণন সৃষ্টি হতে পারে, একটাকে স্থির রেখে আরেকটা ঘুরতে পারে, বেন্ড হতে পারে, আবার ইলেকট্রন উত্তেজিত হতে পারে, অনেকগুলি ঘটনা ঘটে। এখানে হাইড্রোজেন, অক্সিজেন সবাই টেক পার্ট করতে পারে। তাহলে এখানে অনেকগুলি ইনফরমেশন আমরা পাবো, ঘূর্ণন, রোটেশন, ভাইব্রেশন, দেন এক্সাইটেশন অফ ইলেকট্রন, এই সব ঘটনা একসাথে যখন আমরা পাবো, অনেকগুলি তথ্য, এটাকে প্রশস্ত বা গুচ্ছ বা ব্যান্ড বর্ণালী বলে অণুর ক্ষেত্রে। কিন্তু পরমাণুতে অনলি ওয়ান ইভেন্ট অকার, একটা ঘটনা ঘটে। একটা ঘটনা কি ঘটে? শুধুমাত্র ইলেকট্রন উপরে যাওয়ার নামা। অনলি ওয়ান ইভেন্ট অকার্স ইন কেস অফ অ্যাটম। তার মানে অ্যাটমের ক্ষেত্রে কোনো ঘূর্ণন টুর্ণন ভাইব্রেশন নাই, কারণ সে কারোর সাথে বন্ধনে নাই, সে একা একটা অ্যাটম। তো এই ক্ষেত্রে ইলেকট্রন শুধু উপরে যায় আর পরে, তার ইনফরমেশন খুব কম, এই জন্য সরু রেখার মতো দেখায়। আর রেখা বর্ণালীকে পারমাণবিক বর্ণালী বলা হয়। আর এখানে অণুর বর্ণালী হবে প্রশস্ত ব্যান্ড গুচ্ছ আকারে। ঠিক আছে, খেয়াল রাখবা কেন, এই যে এটা দেখো, পারমাণবিক বর্ণালীকে রেখা বর্ণালী বলে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই পারমাণবিক বর্ণালীকে আমরা মৌল শনাক্তকরণের কাজে ইউজ করি। কেন বলতো? কারণ এই কারণে ইউজ করি,
ধরো একটা পরমাণু আকার এরকম, আরেকটা ধরো আরেকটার আকার ধরো একটু ছোট, প্রোটন সংখ্যা বেশি। এখন তুমি বলো তো, একটু মাথা খাটাও যে এখানে একটা ইলেকট্রনকে উত্তেজিত করবার, নিউক্লিয়াস থেকে সে দূরে, সে একটা নির্দিষ্ট শক্তি নেবে, তার প্রোটনটাও নির্দিষ্ট। ঠিক তারপরের অ্যাটমে আকারটা একটু ছোট, প্রোটন সংখ্যা একটু বেশি, আকর্ষণ বেশি, তাকে উত্তেজিত করতে নিশ্চয়ই একটু ভিন্ন শক্তি লাগবে। তাহলে পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালীতে প্রত্যেকটা অ্যাটমের প্রোটন সংখ্যা কি ভিন্ন, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি ভিন্ন, ফলে উত্তেজিত করতে শক্তির শোষণ ভিন্ন, ফলে বিকিরণটাও কি ভিন্ন। কারো প্রোটন সংখ্যা যেমন মিলবে না, কারো ব্যাসার্ধ যেমন মিলবে না, কিছু দু একটা ব্যতিক্রম ছাড়া, কারো যেমন প্রোটন সংখ্যা মিলবে না, আকর্ষণ মিলবে না, শক্তির শোষণ বিকিরণও মিলবে না। এই যে মিলবে না, এটা একটা ভিন্নতা, এটাকে বলা হয় কি স্যার, ফিঙ্গারপ্রিন্টের মতো। যেমন আঙ্গুলের ছাপ যেমন কারোটা মিশে না, ঠিক একই রকম ভাবে আমার এই পারমাণবিক বর্ণালীটা এক একটার প্রোটন সংখ্যা এক এক রকম হওয়ায়, উত্তেজিত হওয়া, বিকিরণ হওয়া প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হওয়ায় এই ভিন্নতা একটা স্বাতন্ত্র্যতা এনে দেয়, যেন উই ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন সেভারাল অ্যাটমস। আমরা যেমন মানুষের মধ্যে শনাক্ত করি, ফিঙ্গারপ্রিন্ট নেই, এটা যেমন কারোর সাথে মিলে না, ঠিক পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালীটা কারোর সাথে মিলবে না, তাই এটাকে আমরা শনাক্তকরণের কাজে ইউজ করি, রেখা বর্ণালীতে পরমাণু শনাক্তকরণ। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্লেম টেস্ট, যেগুলো ভিজিবল রেঞ্জে আমরা দেখতে পারি। একটা ফ্লেম, আমরা একটা বুনসেন বার্নার নিব, প্লাটিনাম ওয়্যার দিয়ে আমরা টেস্ট করব। এটা নিয়েও বেশ কিছু প্রশ্ন আছে স্যার, দেখেন এগুলো সব বোর্ড কোশ্চেন বা অ্যাডমিশনে আসা। শিখা পরীক্ষায় ব্যবহার করা হয় কি, গাঢ় HCl, প্লাটিনাম তার, অনুজ্জ্বল শিখা। স্যার তিনোটাই সঠিক। এখানে অজৈব লবণের ক্ষারীয়মূলক বিশ্লেষণে কোন শিখায় ব্যবহার করা হয়, কোন শিখায় ব্যবহার করা হয়? তাহলে এই ক্ষেত্রে কোন শিখা স্যার বলতে পারবেন? অনুজ্জ্বল শিখা। তাই এখানে বেশ কিছু পড়া আছে। আবার দেখো এখানে কোন অ্যাসিডটি শিখা পরীক্ষায় ব্যবহৃত হয়, কোনটা স্যার? কনসেন্ট্রেটেড HCl। কোনটা শনাক্তকরণে প্লাটিনাম তারে কোনটা ভিজে নিতে হয়? HCl এ ভিজে নিতে হয়। শিখা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করা? অনেকগুলা প্রশ্ন এইভাবে পরীক্ষা আসছে স্যার, সেগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে। দেখো তাহলে এটা অনুজ্জ্বল শিখা কেন বললো স্যার? এই শিখা পরীক্ষা কেন অনুজ্জ্বল শিখাটা লাগে? কেন অনুজ্জ্বল শিখাটা লাগে? কারণ তুমি দেখো আমাদের এই বুনসেন বার্নার, তোমরা দেখতেছো কিনা আমি জানি না, এই বুনসেন বার্নারে দেখো ছিদ্র আছে কিছু, দেখছো? একটা ব্যারেল যেটা ঘুরাইলে ওই টুথপিক আছে না স্যার, টুথপিক, আমরা ছিদ্রগুলা মিলাইলে এই টুথপিকটা বের হয়ে আসে, শলার মতো কাঠিটা, ছিদ্র মিললে বের হয়, ছিদ্র নাহলে আটকে গেলে আর বের হয় না, ঠিক ওরকম। ঠিক আছে, ঠিক ওরকম এখানে এই যে গোলগুলা দেখতেছো ছিদ্র, এটা তুমি ব্যারেলটা ঘুরাইলে ভিতরের ছিদ্র আর বাইরের ছিদ্র যদি মিলে যায় তাহলে এখানে অক্সিজেন গ্যাস ঢুকতে পারে, আর যদি ছিদ্র বন্ধ করে দাও তাহলে কোনো অক্সিজেন গ্যাস ভিতরে ঢুকবে না। এটা তোমার জ্বালানি গ্যাসের লাইন, এখানে জ্বালানি গ্যাস আসলো ধরো মিথেন, কথার কথা ধরো এখান থেকে কি আসলো? মিথেন আসলো। আর এখানে অক্সিজেন, তুমি অক্সিজেন গ্যাসও এখান থেকে প্রবেশ করবে, মিথেনও যাচ্ছে অক্সিজেনও যাচ্ছে, ম্যাসের কাঠি তুমি ধরাই দিলা, এই যে ফ্লেম। তাহলে তোমরা জানো এখানে এনার্জি কিভাবে হয়? মিথেনের সাথে কি হচ্ছে? বিক্রিয়া, দহন বিক্রিয়া। কার? অক্সিজেনের। কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওয়াটার ভ্যাপার অ্যান্ড এনার্জি। এই এনার্জি হচ্ছে আমাদের শিখা। তাহলে স্যার এই এনার্জির শিখা যদি হয়, কখন আমরা উজ্জ্বল বলবো আর কখন অনুজ্জ্বল বলবো? তুমি যদি এখানে পর্যাপ্ত অক্সিজেন দাও, কি দাও স্যার? খেয়াল করে বুঝো, কি দাও? পর্যাপ্ত অক্সিজেন যদি দাও, সাফিসিয়েন্ট এনার্জি অক্সিজেন যদি তুমি এখানে দাও, এখানে অক্সিজেন দাও, তাহলে পূর্ণ দহন হলে জাস্ট কোনো কালার আমি দেখবো না, যেটাকে গ্যাস হয়, যেটাকে দেখা যায় না, বাস এনার্জি শিখাটা আমরা দেখব। কিন্তু যদি ছিদ্রগুলো বন্ধ করে দাও, অক্সিজেন গ্যাস যদি এখানে পর্যাপ্ত না যায়, প্রচুর জ্বালানি কিন্তু অক্সিজেন গ্যাস বাইরে কম হয়, তাহলে বিক্রিয়াটা কেমন হয় দেখো। এখানে তোমরা 9-10 পড়ছো, এটার সাথে যদি পর্যাপ্ত অক্সিজেন না থাকে তাহলে বিক্রিয়াটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড কিছু হবে, আবার কার্বন মনোক্সাইড হবে, কালো ধোঁয়া, আবার কার্বনের গুঁড়াও তৈরি হবে, হ্যাঁ, ওয়াটার ভ্যাপারও হবে, এনার্জি হবে, শিখা হবে। ঠিক আছে, তাহলে কার্বনের 4 হাত ছিল, আমার এখানে মিথেনের 4 হাত ছিল। তুমি যখন তাকে পোড়াচ্ছ তখন তুমি তার এই সবগুলা হাইড্রোজেনকে বের করে দিতেছো, তাই না? তুমি হাইড্রোজেনগুলোকে বের করে দিতেছো। তাহলে বের করে দিলে এখানে শুধু কি থাকে? কার্বনের তার 4 হাত নিয়ে বসে আছে। তাহলে এখন এখানে পর্যাপ্ত অক্সিজেন নাই, যে অক্সিজেন ভাঙলে পরে অক্সিজেন অ্যাটম হবে, পর্যাপ্ত অক্সিজেন নাই। কিছু
এখানে এসে কি হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, কিছু অক্সিজেন কম পাওয়ার কারণে কার্বন মনোক্সাইড হয়, আবার কিছু তো অক্সিজেন পাই না, কার্বনের সলিড গুঁড়া হয়ে থাকে। এটাকে বলে আমরা কি বলি, ইনকমপ্লিট কম্বাশন, মানে অপূর্ণ দহন বলি আমরা। তাহলে অপূর্ণ দহন কেন হলো, যদি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ এখানে প্রবেশ না করে, খেয়াল করো, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এখানে প্রবেশ না করে, তখন এই কার্বনের গুঁড়া, এই সলিড গুঁড়াগুলো এখানে থাকবে। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা, কার্বনের গুঁড়াগুলো এখানে থাকে, তখন এই সলিড কণার মধ্যে আলোর কি ঘটে, স্ক্যাটারিং হয়, আলো স্ক্যাটার হয়। আলো স্ক্যাটার হলে, আলো ছড়াইলে অনেক উজ্জ্বল দেখে, এটাকে উজ্জ্বল শিখা বলে। তাহলে এখানে যদি একটা বিকার রাখো, এই কালিতে, কালো দাগে পুরো বিকার নষ্ট হয়ে যাবে, অপূর্ণ দহন। এই জন্য এটা ক্ষতিকারক কেন, কারণ কালি দাগ ইনস্ট্রুমেন্টকে নষ্ট করে দিবে। আর যদি পূর্ণ দহন করো তাহলে কোনো সলিড পার্টিকেল হবে না, আলো ছড়াবে না, শিখাটা অনুজ্জ্বল দেখাবে, ওইটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, তাই আমরা ল্যাবে সবসময় কোনটা ইউজ করব, অনুজ্জ্বল শিখা। HCl কেন ইউজ করব, তুমি যেই নীলা একটা লবণ, ধরো কথার কথা ক্যালসিয়াম কার্বনেট বাজার থেকে আনছো, তো এইটা তোমার টার্গেট হলো ক্যালসিয়ামকে শনাক্ত করা, কিন্তু তুমি ক্যালসিয়াম পরমাণু তো পাবা না, পরমাণু শুধু নিষ্ক্রিয় মৌল পাওয়া যায়। পরমাণু শুধুমাত্র কি পাওয়া যায় স্যার, নিষ্ক্রিয় মৌল পাওয়া যায়। কিন্তু ক্যালসিয়াম তুমি বর্ণ যদি শনাক্ত করতে চাও শিখা পরীক্ষায়, তাহলে কার্বনেটকে ছুটাইতে হবে, কারণ ওর যে বর্ণালী দিবে, ওর যে অ্যাটমের যে লাস্ট 4s এর যে দুটো ইলেকট্রন, ওটাই তো উত্তেজিত হবে, আবার বিকিরণ করবে। ওই দুইটা তো স্যার কার্বনেটের কাছে, তাই না, কার কাছে, ওই দুটা কার্বনেটের কাছে। এখন তুমি যদি শিখার আগুনটা এখানে আনো, তাহলে শিখার আগুনের তাপে এই পরিমাণ শক্তি নাই যে এদেরকে ছুটাবে, মানে এটা অনুদ্দায়ী, আকর্ষণ অনেক বেশি। তাই সালফেট থাকতে পারতো, নাইট্রেট থাকতে পারতো, এই সমস্ত অ্যানায়নগুলা, যৌগমূলকগুলো থাকলে কি হয়, মেটালের সাথে বন্ডিংটা স্ট্রং হয় এবং টাইটলি আটকে থাকে, অনুদ্দায়ী হয়, নন ভোলাটাইল। শিখার তাপে এদেরকে ছুটানো যায় না। বাট খুবই ভোলাটাইল হচ্ছে ক্লোরাইড, যে কোনো ধাতব ক্লোরাইড, যে কোনো ধাতব ক্লোরাইড, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড যদি নাও, যে কোনো ধাতব ক্লোরাইড উদ্দায়ী হয়, তাকে তাপে সহজেই কি করা যায়, তাকে সহজেই ভ্যাপার মানে গ্যাসে পরিণত করে ফেলা যায়, উদ্দায়ী বিধায় সহজে ছুটায় ফেলা যায়। তাই সকল লবণকে আমরা কি করব, ফার্স্টে নিয়ে গাঢ় কি করি স্যার, গাঢ় HCl আমরা ডুবাবো। কেন, যেন ক্লোরাইড লবণে পরিণত হয়। কিসে স্যার, ক্লোরাইড লবণে পরিণত হয়। ক্লোরাইড লবণে পরিণত হলেই ফ্লেমের তাপে সহজেই সেটা ছুটে যাবে, ছুটে ক্যালসিয়াম ভ্যাপার হবে, ক্লোরিন হবে, তখনই ইলেকট্রনটা উত্তেজিত হইতে পারবে, মানে ইলেকট্রনটা সে ফিরে পায় ক্লোরিন থেকে, ফলে তখন সে উত্তেজিত হয়ে তার কালার লাল ইটের বর্ণ দিতে পারবে। এই জন্য HCl নিতে হয়, তাকে আয়নিত করতে হয়। প্লাটিনাম তার কেন নিতে হয়, কারণ তুমি যে শিখার আগুনে যে একটা তার নিবা, একটা তার যে নিবা, কাকে নিবা, এমন কাউকে নিলা যে লবণটা তুমি নিছিলা ওটা যদি ওর সাথে বিক্রিয়া করে ফেলে অথবা পুড়ে যায়, তাহলে তুমি কতক্ষণ আর টেস্ট করতে পারবে। তাই প্লাটিনাম তার এই জন্য নেওয়া হয় যে অনেক তাপেও তার কিছু হয় না, কেননা তার গলনাঙ্ক অনেক হাই, উচ্চ গলনাঙ্ক, হাই মেল্টিং পয়েন্ট, এই তাপে তার কিছুই হবে না। পাশাপাশি কাঁচ দিয়ে আটকানো হয়, কাঁচের থার্মাল এক্সপানশন যেটা, আর প্লাটিনামের সেম, এই জন্য এটা দীর্ঘক্ষণ তুমি করো, সারাদিন করো, কিচ্ছু হবে না প্লাটিনাম তার নিষ্ক্রিয়তার কারণে। ফ্লেম টেস্টে আমরা এগুলার ব্যাখ্যা শিখে ফেললাম অলরেডি, আমরা শেষের দিকে আজকে চলে আসছি লেকচারের। এখন এই যে শিখা পরীক্ষা যে কালার, হলুদ, সবুজ বা কাঁচা আপেলের মতো কে দেয়, বেরিয়াম, একে কালার দেয়, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, বইয়ে দেখবা যে ডিটেলস আছে। কোবাল্ট কাঁচ কেন লাগে, অনেক সময় সোডিয়ামের গাঢ় হলুদ কালারটার কারণে পটাশিয়াম বা নীল কালারগুলো প্রচ্ছন্ন হয়ে যায়, প্রকট হয় না, বোঝা যায় না। তখন যদি তুমি শিখার মধ্যে যদি একটা কোবাল্ট কাঁচ ধরো, তাহলে সেইখানে যেটা হয় স্যার, সেইখানে যেটা হয়, এই যে শিখা যদি থাকে, কাঁচের ভিতর দিয়ে যদি দেখো আলোর এখানে প্রতিসরণের সময় তখন হলুদটাকে প্রতিহত করে, ফলে নীলটা ভালো মতো বোঝা যায়, এই জন্য কোবাল্ট কাঁচ ইউজ করা হয়। যেখানে আমরা দেখি যে কোবাল্ট কাঁচের ভিতর দিয়ে ক্যালসিয়ামের শিখা দেখতে কেমন হয়, যেটা ছিল গাঢ় লাল, ইটের মতো লাল, সেটা হালকা সবুজ হয়ে যাবে। এগুলো পরীক্ষা অনেক আসে। কোন মৌলগুলো দ্বীপ শিখা বর্ণহীন, ক্যালসিয়াম তো লাল ইটের বর্ণ দেয় আমরা জানি, বাট ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, জিঙ্ক এরা দেয় না, 1 আর 3। কেন, শিখার আগুনের তাপে এই পরিমাণ শক্তি নাই যে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক থেকে ইলেকট্রনকে বের করতে পারে। কেন, কারণ তার চার্জ ঘনত্ব বেশি, কার, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, জিঙ্ক এদের। কারণ এখানে তুমি যখন ইলেকট্রনকে বের করতে নিবা, তার
এখানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ অনেক বেশি, শিখার তাপ তাকে দুইটা ইলেকট্রনকে উত্তেজিত করে বের করবে নিউক্লিয়াস থেকে, ব্যাসার্ধ কম, আকর্ষণ অনেক প্রবল, ফলে ইলেকট্রনকে উঠাইতে একটু বেশি শক্তি লাগে, যা ফ্লেম শিখায় নাই। তাই এরা বর্ণ দেয় না, কিন্তু অন্য সিস্টেম আমরা বর্ণ পাবো, বাট ফ্লেমে পাবো না। শিখা পরীক্ষা পাবো শুধু ক্যালসিয়াম পাবো। তাহলে উত্তর কি? 1 আর 3, 1 আর 3। আজকে আমরা দেখো অনেক কিছুই পড়ে ফেললাম, বেসিক পড়াগুলো আজকে আমরা পড়লাম একেবারে। আমি প্রথম আমার আজকের দেখো এখানে আমরা এই বৈশিষ্ট্যমূলক পড়াগুলো শেষ করলাম। বর্ণালী, পারমাণবিক বর্ণালীর মধ্যে শিখা পরীক্ষা শেষ করলাম। হাইড্রোজেন বর্ণালী মেইনলি সৃজনশীল আসে, অনেক এমসিকিউ আছে। আমরা এই এতটুকু শেষ করলাম পার্ট 1-এ। দেখো কতগুলো বেসিক আছে। হ্যাঁ, যারা স্পেশালি 27 ব্যাচ তাদের জন্য এভাবে স্লোলি পড়াচ্ছি। তারা একটু ভালো করে দেখো যে এখানে কত ডিটেলসে পড়ার আছে এবং কত কোশ্চেন সলভ করার আছে। যারা অ্যাডমিশনের প্রোগ্রামে আসছো তারা তো এগুলো শেষ আগেই। 26-এ যারা, তারা যদি পড়া না হয়ে থাকে, পড়াটা হয়ে গেল। আর আমরা ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে হাইড্রোজেন বর্ণালী, আণবিক বর্ণালী, মাইক্রো ওভেন, তারপরে অ্যানিমার কীভাবে কাজ করে, প্রতিভা। সো আমাদের 2টা ক্লাস লাগতে পারে। হাইড্রোজেন বর্ণালী একটা ক্লাস যাবে, আর এগুলো নিয়ে আরেকটা ক্লাস যাবে। হয়তো আরেকটা ক্লাস সুযোগ হলে এটা নিব অথবা নিব না, মেইনলি আমাদের বর্ণালী এটা। ঠিক আছে? তা আশা করি তোমরা বর্ণালীর এই বিষয়গুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাও, কমেন্টে জানায় রাখো যে কী কী প্রবলেম তোমাদের থাকবে, আছে, বা কোনো প্রশ্ন থাকলে করবা। ইনশাল্লাহ নেক্সট আমি এগুলো অ্যান্সার দিব। তা আজকে এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো মতো থাকো, ভালো মতো পড়াশোনা করো, ইবাদত করো, আর আল্লাহর কাছে সাহায্য চাও যেন পড়ালেখা ঠিক মতো করা যায় সুস্থ থেকে। সুস্থতা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।